খাইব এই তাপটা দেব। হ্যালো 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 হ্যালো, কেমন আছো সবাই? কেমন আছো সবাই? হ্যালো 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 হ্যালো। রেডি? কি যুক্ত হয়েছে? 6 মিনিট লেট। আমি ঠিক করতেছি, যাও। কি যুক্ত হয়েছে? 6 মিনিট লেট। অবস্থা খারাপ। কি বন্ডামি শুরু করলাম। আহ আহারে, যদি এটা ঠিক করে দেওয়ার মতো একটা মানুষ থাকতো তাহলেও জীবনের দুঃখ থাকতো না, বুঝছ? অনেক কষ্টে ঠিক করলাম। ওকে, হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন। ওকে, কে কে যুক্ত আছো তোমরা সবাই? আমি তোমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আজকের ক্লাস 30-এ ছিল, জাস্ট 5 মিনিট একটু ওয়েট করলা। 5 মিনিট অপেক্ষা করানো ঠিক হয়নি। ভাইয়া একটু মোটা হয়েছে, ভাইয়া একটু ঘুমায় বেশি এখন, এই কারণে ভাইয়া একটু মোটা মোটা লাগতেছে। ভাইয়া তেমন মোটা হয়েছে না। ভাইয়া 3টা ক্লাসে পিডিএফ পাইনি আমরা, সবগুলো ক্লাসেরই পিডিএফ দেওয়া হবে। পিডিএফ আপাতত তো ইটস নট এ লং ক্লাস, এটা অনেক বড় ক্লাস না যে এটার পিডিএফ না দিলে সমস্যা হবে। বাট বাংলারটা হচ্ছে তোমার রাতুল ভাই বলছে কিছু এডিং করে পিডিএফটা দিবে, তো এই কারণে আমি রাতুল ভাইকে আজকে বলতেছি আমি এখন দিয়ে দিতে। তোমাদের ক্লাসগুলো এলোমেলো আছে না, কোনো ক্লাস এলোমেলো থাকবে না, সব ক্লাস ফিচার্ডে সুন্দর করে চলে আসবে। ফেসবুকের ক্লাস 1 মাস পরে ডিলিট হয়ে যায়, ঠিক আছে? তো ওইটা এখন তোমরা করতেছো না, আগামী 5 থেকে 6 দিন পরে তোমাদের সব ক্লাস একসাথে চলে আসবে। তো সব ক্লাস যখন একসাথে চলে আসবে তখন পিডিএফ ওই যে টার্গেট ডিউ ব্যাচের মতো সব কিছু হয়ে যাবে, বুঝছো? ওরকম বলে। ভাবি কেমন আছে? ভাবি নাই রে ভাইয়া। পিডিএফটা তো দিলেন না একদিনও, পিডিএফটি দেওয়া হবে, আমার তো মাথায় আছে। পিডিএফ করে যন্ত্রণা দিও না। তাহলে ইংলিশ ভিডিও দেখে নোট করব, এই তো ভিডিও দেখে নোট করবো। হ্যাঁ, পিডিএফ বা তোমাদের এই জিনিসগুলো আমি দিব। দেওয়ার জন্য কি করতে হয়, 1 উইক ক্লাস হইতে হয়। তো 1 উইক ক্লাস সবসময় হইতে হয়, তোমাদেরকে বলা হয় নাই, তোমরা জানো না। তাহলে 1 উইক ক্লাস হইতে হয়। তো 1 উইক ক্লাস হইতে হয়, তো ক্লাসটা হোক, 1 সপ্তাহে ক্লাসটা শেষ হোক। 1 সপ্তাহে ক্লাস শেষ হলে ফিচার্ড অপশনে গিয়ে শিডিউল করা যায়, শিডিউল করে ক্লাসগুলো দেওয়া যায়, পিডিএফগুলো সুন্দর করে দেওয়া যায়। এখন পিডিএফ দিলে ওগুলো এলোমেলো হয়ে আছে, তাই না? আর এখন তো ক্লাসগুলো ছোট ক্লাস, 15টা রুল, 16টা রুল, 17টা রুল। তোমাদের রাইট ফর্ম অফ ক্লাস নিতে আমি এত বড় ক্লাস
প্রিপোজিশনের ক্লাস, এত বড় ক্লাস, এত বড় ক্লাস নিলে নিশ্চয়ই আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিতাম, সাথে সাথে আমার মাথায় থাকতো। বাট এই ক্লাসগুলো যদি তুমি 13টা রুলস তুমি যদি পিডিএফের জন্য না শিখো বা না লিখো বা নোট না করো, তাহলে কিন্তু তুমি অনেক বড় একটা ভণ্ড। আর এই ভণ্ডামি করলে ভণ্ডরা কি করে, ভণ্ডরা কিন্তু ভালো কিছু করতে পারে না। তাই কি করতে হবে, পরিশ্রম করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, বুঝছো? বড় জিনিস, বড় ক্লাস হইলে পিডিএফ দিব না। দেখো আজকে ক্লাসটা কি, আজকে ক্লাসের প্রভাবগুলা, অনেকগুলা প্রভাব, অনেক বড়, এটা নোট করতে পারবা না, দেখবা এটা পিডিএফ ক্লাস শেষেই মানে ক্লাস শেষ হওয়ার আগেই পেয়ে যেতে পারো, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পর্ব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এট এ গ্ল্যান্স পর্ব। কন্ডিশনাল সেন্টেন্সের একটা লং অ্যান্ড বিগ ক্লাস আছে। এই ক্লাসটা যদি তুমি করতে চাও, অ্যাডভান্স ক্লাস, এরকম যদি তুমি এই অ্যাডভান্স ক্লাসটা করতে চাও, এই ক্লাসটা আমার নেওয়া আছে। এখন দেখো তোমাকে যদি এই জিনিসটা, এখন এটা হচ্ছে তোমার ডিউ, এটা হচ্ছে তোমার ডিউর জন্য, আর তোমার এইচএসসির জন্য অল্প একটু লাগে। এখন তুমি যদি অল্প একটু পড়াশোনা করে তুমি ওই ডিউর ক্লাসটাও করে নাও, তাহলে দেখবা একসাথে এইচএসসি প্লাস ডিউ শেষ। কি হবে, এইচএসসি প্লাস ডিউ দুইটাই শেষ। এখন কে কে দুইটাই শেষ করতে চাও আমাকে একটু কমেন্ট করো, আর কে কে একটা শেষ করতে চাও আমাকে একটু বলো। ঠিক আছে, তোমরা যখন এইচএসসির জন্য তোমাকে একটু শর্টকাটে অ্যাট এ গ্ল্যান্স পড়াচ্ছি, বাট অ্যাডমিশনের জন্য এই ক্লাসটা নেওয়াই আছে। এই ক্লাসে যে এ টু জেড যে ডিটেল দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাই দিব না। ঠিক আছে, এবং আচ্ছা চলো আমরা আজকে ওই ক্লাসটা এখান থেকে আমরা একটু দেখি, এখান থেকে দেখলে আমরা শেষ করে ফেলবো, সমস্যা নেই। ওকে, শুরু করি আমরা। দেখো কন্ডিশনাল সেন্টেন্স তোমরা সবাই পারো, গতকাল ক্লাসেও দেখাইছি, বাট আমি একটা ভুল করছিলাম। আমি কি করছিলাম, একটা ভুল করছিলাম। তাহলে রান, হ্যাঁ এরকম হয়, তা আমি একটু ভুল করে ফেলছিলাম, তো এটা তোমরা ঠিক করে নিও, সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা শুরু করি। কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে কত প্রকার, 4 প্রকার, মূলত 4 প্রকার। একটু ওয়েট করো, তোমাদের বেশিক্ষণ লাগবে না, এটা 4 প্রকার। 4 প্রকার মধ্যে জিরো কন্ডিশনটা তোমাদের পরীক্ষা এসএসসিতে আসে না। তাহলে মানে টেন্স, এই পাশে যে টেন্স হয় ওই পাশে একই টেন্স হয়, এটা তোমাদের পরীক্ষায় আসে না। এখন দেখো তোমাদের যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে এই 3টা। তাহলে ফার্স্ট কন্ডিশন কিভাবে হবে? আচ্ছা, কন্ডিশন মানে কি, শর্ত, আর শর্ত মানে কি ইফ যুক্ত কোনো সেন্টেন্স। দুইটাই শেষ করতে চাও তাহলে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে আমি এখানেই শেষ করাই দিচ্ছি, আলাদা ক্লাস করার দরকার নেই। দুইটাই শেষ করতে চাও না, তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেমন? বাট রোজা রেখে এই সময়টা এনার্জি একটু কম, বাট আমি যদি বেশি জুড়ে করি কথা বলি তাহলে দেখবা ও হচ্ছে না। তাহলে ভাইয়া একটু ধীরে ধীরে ক্লাসটা নিব। তোমরাও এখন অনেক কষ্ট করছো, তোমরা আজকের এই ক্লাসটা করার জন্য একটুক নোট করার পরে বিছানায় শুয়ে পড়ো, কোনো সমস্যা নেই। কখন টেবিলে বসতে হয়, কখন শুয়ে করা যায় এটাও ভাইয়া জানি, সো কোনো প্যারা নিও না। হ্যাঁ, তাহলে এটা একটু নোট করার পরে শুয়ে যাইতে পারো, শুয়ে ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। শুয়ে করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এইদিকে দেখো, কন্ডিশনাল সেন্টেন্সটা মানে কি শর্তযুক্ত, মানে শর্ত, তোমাকে একটু শর্ত দিবে যে তুমি যদি এইটা করো এইটা হবে, এইটা করলে এইটা হয়, শর্ত না? তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমার সাথে আমি ঘুরতে যাব, তোমরা যদি আমার কথা শুনো তাহলে আমি ভালো করে ক্লাস নেব। এই যে শর্ত, ইফ মানে কি যদি, এই যদি মানে যদি দিয়ে একটা শর্ত, যদি। তাহলে ইফের এই পাশে একটা সেন্টেন্স হয়, ওই পাশে একটা সেন্টেন্স হয়, তাহলে দুই পাশে দুইটা সেন্টেন্স হয়। দেখো এই পাশে একটা সেন্টেন্স আর ওই পাশে একটা সেন্টেন্স, ঠিক আছে, দুইটা সেন্টেন্স হয়, মাঝখানে কি হয়, একটা ক্ষমা হয়, মাঝখানে একটা ক্ষমা হয়। যখন কন্ডিশনাল সেন্টেন্সের পরীক্ষায় উত্তর করবা, উত্তর লিখবা এইচএসসিতে, অবশ্যই মাঝখানে কি দিবা, মাঝখানে একটা ক্ষমা দিবা, মাঝখানে একটা ক্ষমা দিবা। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো
প্রথমটা দেখো ফার্স্ট কন্ডিশন। আচ্ছা কন্ডিশন যেটা 4 প্রকারের মধ্যে প্রথমটা 0, পরেরটা কি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তাহলে 4টা শেষ হয়ে যাবে। দেখো যেহেতু ফার্স্ট কন্ডিশনটা আছে মানে 1 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত, এই রুলসগুলো খুবই ইজি। দেখো এই পাশে যদি দেখো ভার্বের B1 হয়, এই পাশে যদি ভার্বের B1 হয়, ওই পাশে কি হয় জানো, জাস্ট শ্যাল, উইল, ক্যান, মে, তারপরে ভার্বের B1 শেষ, এইটুকুই। এই পাশে যদি B1 হয়, ওই পাশে শ্যাল, উইল, ক্যান, মে এবং ভার্বের B1 হয়। তাহলে দেখো কত সুন্দর জিনিস, এই পাশে ভার্বের B1 যদি হয়, এখন উদাহরণটা দেখো, এই রানটা RUN, রানটা হচ্ছে ভার্বের B1, RAN এটা হচ্ছে B2, আর RAN এটা হচ্ছে B3, দুইটাই সেম, B2 আর B3টা সেম। এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে শ্যাল হয়েছে, এখানে উইল, এখানে ক্যান, এখানে মে, তাহলে শ্যাল, উইল, ক্যান, মে, বা তুমি বলতে পারো ক্যান, মে, উইল, যা তোমার যেভাবে সহজে মনে রাখা যায় সমস্যা নেই। এই যে জিনিসগুলো আছে এগুলো কি ভাই মডাল ভার্ব। মডালের B1 কি বলতো, মডালের B1 যদি হয় ক্যান, আর ক্যানের পাস্ট ফর্ম কি বলতো, কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড, তাহলে এই মডালের এটা B1 মডালে, মানে মডালটাও প্রেজেন্ট টেন্সে থাকে। তার তো আসবি না, হ্যাঁ আসলে ইফতারের পরে, ঠিক আছে। খেয়াল করো, তাহলে দেখো ইফ প্লাস ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এরপরে শ্যাল, উইল, ক্যান এবং ভার্বের B1 দিব, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নাম্বার শর্তটা দেখো, তাহলে একটা উদাহরণ দেখি ভার্বের B1 কোনটা, এই যে দেখো তো রান, এই রান হচ্ছে ভার্বের B1। তাহলে ইফ যুক্ত একটা বাক্যে ভার্বের B1 আছে, তো মনে রাখাটা খুবই সহজ। দেখো তো ফার্স্ট কন্ডিশন, তাহলে এখানে 1, এখানেও 1, ভার্বের B1 গুলো হয়েছে। আচ্ছা দেখো, তাহলে সেন্টেন্সটা তুমি যদি একটু লক্ষ্য করো, ইফ ইউ রান ফাস্ট, ইফ ইউ রান ফাস্ট, তুমি যদি খুব দ্রুত দৌড়াও, ইউ উইল উইন আ মেডেল, ইউ উইল উইন আ মেডেল, তুমি যদি ফাস্ট দৌড়াও তাহলে তুমি কি একটা মেডেল জিতবা। তাহলে দেখো এখানে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ভার্বের যখন B1 হইলো তখন কি রান আছে, তখন কি রান আছে। তাহলে প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ফার্স্ট কন্ডিশন হবে দেখবো কখন, যখন ভার্বের B1 হয়। তাহলে ইফ ইউ রান ফাস্ট, এই রানটা কি হয় ভার্বের B1 না, তাহলে ইফ ইউ রান ফাস্ট, তারপরে কি হবে, ইউ উইল উইন আ মেডেল, ইউ উইল উইন আ মেডেল, তাহলে উইল দিলাম, একটা যে কোনো 4টাতে একটা নিলাম, তারপরে ভার্বের B1 নিলাম, শেষ। তুমি দ্রুত দৌড়াও, এটা ফার্স্ট কন্ডিশন। এখন ভাই যদি সেকেন্ড কন্ডিশনে আসি, দেখো তো সেকেন্ড কন্ডিশনে আসলে ইফ যুক্ত যে বাক্যটা আছে ওই বাক্যটার ভার্বটা হবে B2, ওই বাক্যটার ভার্বটা হবে B2 এবং ওই পাশে ওইগুলো আর এগুলো থাকবে না, ওইগুলো হয়ে যায় B2, এগুলো হয়ে যায় B2 হয়ে যায়। যেমন দেখো শ্যাল হয়ে গেছে শুড, উইল হয়ে গেছে উড, ক্যান হয়ে গেছে কুড, মে হয়ে গেছে মাইট, তারপরে মডালের পরে ভার্বের B1 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে তুমি এটি খেয়াল করো, যখন সেকেন্ড কন্ডিশনে যাব তখন ইফ যুক্ত ভার্বের B2 ফর্ম আছে, তখন এগুলো B2 হয়ে গেছে, তার মানে সেকেন্ড মানেই তো 2 মানেই পাস্ট ফর্ম B2, তাহলে এটা ইজিলি তোমরা বুঝতে পারছো। তখন দেখো ইফ ইউ রান ফাস্ট, এটা রানটা কি ভাই B2, এই যে রানটা হচ্ছে ভাই B2। ইফ ইউ রান ফাস্ট, তুমি যদি খুব দ্রুত দৌড়াও, ইউ উড উইন আ মেডেল, তাহলে কি চেঞ্জ হইলো, উইলের জায়গা উড হইলো, জাস্ট উইলের জায়গা উড হইলো, আর বাকিটা B1 তো মডেলের পরে এমনি থাকে, তাহলে উইলের জায়গা উড হইলো। এখানে দেখো রানের জায়গা রান হইলো, তাহলে B1 থেকে এটা B2 হইলো, B1 থেকে এটা কি হইলো B2 হইলো। এটাও সেম কি হয়ে গেল, এটাও এখানে তোমার হচ্ছে একটু পরিবর্তন হইলো, এটাও এখানে B2 হয়েছে। দেখো এটা হচ্ছে B1 এ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, ওইগুলো ভাইয়া B1 এ আছে। সেকেন্ড কন্ডিশন ভার্বটা পাস্ট ফর্মে চলে গেছে, এইখানেও উইলটা উড হয়ে গেছে, উইলের পাস্ট ফর্ম কি উড হয়ে গেছে, শেষ। তারপর থার্ড কন্ডিশনটা দেখো, আচ্ছা 3 নাম্বার, তাহলে 1 নাম্বারে ভার্বের B1, 2 নাম্বারে পাস্ট ফর্ম, 3 নাম্বারে কি 3 থাকবে না, তাহলে 3 নাম্বারটা থাকবে ইফ যুক্ত যে ক্লজটা আছে বা ক্লজ মানে বাক্যটা আছে, ওই বাক্যের মধ্যে থাকবে হ্যাড প্লাস বৃত্তি, ওই বাক্যের মধ্যে থাকবে হ্যাড প্লাস বৃত্তি। ভাইয়া বৃত্তি তো এমনি এমনি হয় না, বৃত্তির আগে কি থাকে, হ্যাড থাকে, বৃত্তির আগে হ্যাড দিতে হয়, তারপর যারা আছে সেম দিব। এগুলো তো আর 3 নাম্বার ফর্ম হয় না, শুড আর উডের তো 3 নাম্বার হয় না, তো এইগুলো যা আছে তাই দিব, শুড, কুড, মাইট তাই দিব। তারপরে ওই পাশে হ্যাভ প্লাস বৃত্তি, এই পাশে কি হ্যাড প্লাস বৃত্তি,
ওই পাশে হ্যাভ প্লাস ভিত্তি। থার্ড কন্ডিশন মানে তৃতীয় পক্ষ। শেষ? বুঝতে পারছো? এই হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে জাস্ট তুমি যদি শর্ট নোট এতগুলো ভুল লাগে বা প্রবলেম হয়, তুমি জাস্ট এমনি লিখে রাখো। ফার্স্ট কন্ডিশন খাতার মধ্যে নোট করে ইফ প্লাস ভার্বের B1, যেহেতু ফার্স্ট কন্ডিশন তো 1 নাম্বারটাতে একই হয়। তারপর ওই পাশে কি হয়? ওই পাশে বাক্যটা কি হয় বলো তো? উইল বা মে, তারপরে এই দুইটা থাকলেই জানা থাকলেই হয়। তারপর ধরো তুমি ক্যান, তারপরে ভার্বের B1, মডেলের পরে তো ভাই ভার্বের B1 হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখন দেখো সেকেন্ড কন্ডিশন, তাই না? এখন দেখো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে 2 নাম্বার। তা 2 নাম্বারে কি হবে? ইফ যুক্ত ক্লজটা বা বাক্যটা, এখানে ভার্বটা কি একের পরিবর্তে ভার্বটা হয়ে যাবে B2, একের পরিবর্তে ভার্বটা হয়ে যাবে কি দেখো 1 নাম্বারের পরিবর্তে ভার্বটা হয়ে যাবে B2, তাই না? তারপরে ওগুলোও কি, এগুলোও পরিবর্তন হবে না? ওগুলো তো পরিবর্তন হবে। ওগুলো কি আর এইরকম থাকবে? আচ্ছা, যেহেতু এটা B2 হয়ে গেছে সেকেন্ড কন্ডিশন, মানে এই ভার্বটা B2 থাকবে। তাহলে উইলটা কি হবে বলো তো? উইলটা হবে উড, এটাও চেঞ্জ হয়ে যায়। উইলটা উড, মেটা কি হয়? মাইট, মেটা কি হয়? মাইট, ক্যানটা কি হয়? কুড। আচ্ছা, এগুলো তো মডাল ভার্ব। মডালের ভার্বের পরে সবসময় ভার্বের B1 হয়। এখন ধরো থার্ড কন্ডিশন পড়বা। এখন কি পড়বো আমরা? থার্ড কন্ডিশন। আচ্ছা, থার্ড কন্ডিশনটা যদি পড়ো তাহলে ইফ প্লাস 3 নাম্বার না, তাহলে 3 নাম্বারে কি হয়? হ্যাড প্লাস ভিত্তি হয়, হ্যাড প্লাস ভিত্তি হয়। তাহলে ওই পাশেও যা আছে ওই সেম দিতে হবে, কারণ এগুলো তো 3 নাম্বার ফর্ম নাই। উড, কুড, মাইট। আচ্ছা, ওই পাশে হ্যাভ প্লাস ভিত্তি দিয়ে দাও, তাহলে হয়ে যাবে হ্যাভ প্লাস ভিত্তি। এই যে শেষ। এইটুক তোমার জানা থাকলেই হয়ে গেল তোমার কন্ডিশনাল সেন্টেন্স। তোমার এইচইসিতে আপাতত এইচইসি কভার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? একটা স্ক্রিনশট দাও, আর কিছু লাগবে না তোমার জন্য। এখন আসো, চলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এখন আসো আমরা প্র্যাকটিস করব। এই প্রত্যেকটা কোয়েশন কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা কোয়েশন। প্রত্যেকটা কোয়েশন কি? কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা কোয়েশন। এই প্রত্যেকটা কোয়েশন কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা কোয়েশন। ঠিক আছে? চলো তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এমসিকিউ টেস্টে যাই। ফাইন, চলো তোমরা সবাই এখন উত্তর দিবা, পারো কিনা দেখি তোমরা এডমিশনে পড়া শেষ করতে পারো কিনা। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, বা এখানে হ্যাড আছে না? ইফ আই হ্যাড এ টাইপরাইটার, ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আমার যদি একটা টাইপরাইটার থাকতো, তারপরে কি হবে? দেখো এখানে হ্যাড আছে, ভাই হ্যাডটা কি এখানে B2 নাকি B3 কি অবস্থা আছে? এটার উত্তরটা দাও, কমেন্ট করবো। নোটটা জমা, এটাই দাও, আনসার করো। আজকে ক্লাস বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 40 মিনিট, এর বেশি জীবনও যাবে না। এর মধ্যে 18-20 মিনিট শেষ, আর 20 মিনিটেই ক্লাস শেষ হয়ে যাবে। সি নাম্বারটা উত্তর দিচ্ছ দেখি। ওকে, সি নাম্বারটা উত্তর দিচ্ছ আই উইড টাইপ মাই সেলফ, আই উইড হ্যাড টাইপ মাই সেলফ। এখন দেখি কে উত্তর দিচ্ছ? সি। ওকে, সবাই সি। তারপরে কি? বি, আই উড হ্যাভ টাইপড। আচ্ছা দেখো এখানে হ্যাড, আচ্ছা হ্যাডের পরে তো B3 থাকতে হবে, তাই না? এই হ্যাড আছে, ঠিক আছে, হ্যাডের পরে কি B3 আছে? না তো ভাইয়া, হ্যাডের পরে তো B3 নাই। তাহলে 3 নাম্বার না থাকলে তো এটা থার্ড কন্ডিশন না। তাহলে এখানে উড হ্যাভ টাইপড, এই উড হ্যাভ টাইপড এটা যেটা পড়াইলাম, হ্যাঁ উড কুড মানে হ্যাভ প্লাস B3, হ্যাভ প্লাস B3 যখন পড়াইলাম যে উড কুড এবং হ্যাভ প্লাস B3 যখন দেখাইলাম, সেটা তো থার্ড কন্ডিশন, তাই না? এখানে হ্যাভ প্লাস B3 কেন দিছে ভাইয়া? হ্যাভ প্লাস B3 কেন দিছে? উড হ্যাভ B3 কেন দিছে? এটা কাট, এটা কিন্তু হবে না। এখন দেখো
এই হ্যাডটা কি ভাইয়া? তোমাদেরকে আমি পড়াইছিলাম, বলছিলাম যে হ্যাভ এবং হ্যাজ এগুলো যখন শিখায় তখন মাথাটা কোথায় থাকে বলো তো? নয়তো তুমি নতুন ভর্তি হয়েছো, ক্লাসগুলো করো নাই। তোমরা যারা নতুন নতুন যুক্ত হও প্রতিদিন ক্লাসগুলো একটু করে ফেলো, দেখবা সিকোয়েন্সে আসবে। কারণ এখানে তো কন্টিনিউয়াস একটা ওয়েব সিরিজের মতো চলতেছে, তাই না? একটু একটু করে পড়াবো, আমরা তো একাডেমিক পড়া, তাই না? এডমিশন পড়া থাকলে তো একদম এরকম বটকা মরা একটা ক্লাস নিতাম 3 ঘন্টা। এখন একাডেমিক পড়া যতটুকু একটু একটু করে পড়া যায়, তাই না? এখন দেখো এই হ্যাভ হ্যাজ এইটা হচ্ছে ভাই B1, এটার B2 হচ্ছে হ্যাড, এটার B2 হচ্ছে হ্যাড, এই হ্যাড হচ্ছে B2, এবং এইটার B3 ফর্ম হচ্ছে হ্যাড, এটা হচ্ছে B3। এগুলো যখন তোমাদের পড়াইলাম তখন তোমরা কই থাকো বলো তো? বুঝছো? এটা আর জীবনে ভুল করবা না, আমি লিখে দিচ্ছি। সেম হয় না অনেক সময়? যেমন দেখো রান, তারপরে কি র্যান, র্যান, এটা তো ভুল করছিলাম, ওইটা হয় না? এটা কি B2, এটা কি B3, এটা কি B1, এটা হচ্ছে বেস ফর্ম, এটা B2, এটা B3। এ হ্যাভ এটা হচ্ছে B1, এটা কি, এটা হচ্ছে B2, আর এটা কি বলো? এটা হচ্ছে B3। সেম সেম যখন দেখবা এইটা আছে, ওই হ্যাড আছে, যখন B3 ভাইয়া বুঝবো কেমনে? ওই B2 আর B3 ভাইয়া বুঝবো কেমনে? বুঝার তো কোনো উপায় নেই, বুঝার তো কোনো উপায় নেই। বুঝার উপায় খুবই সহজ, বুঝার উপায় খুবই সহজ। এর যখন দেখবা এই হ্যাড B3 মনে হবে, যখন দেখবো মনে হবা যে তুমি যখন মনে করবা যে B3 হবে, যখন একে তোমার মনে হবে যে B3 কিনা, এটা বুঝতে পারলে তো হয়ে গেল। B1 তো আমি বুঝবো, এখন B2 নাকি B3 এটা বুঝবো কিভাবে? এই হ্যাডে তো পাস ফর্মে হয়, এই হ্যাডে তো ভাই B3 হয়। তাহলে আপনি যে এখানে দেখাইলেন এই হ্যাড, এই হ্যাড তো ভাই B3 হইতে পারে, B3 না কি B2। যদি ভাইয়া B3 ভাবি, এই পাশে 3 ভাবলে ওই পাশেও 3, থার্ড কন্ডিশনাল, তাহলে হ্যাভ প্লাস B3 হয়ে যাবে রাইট আনসার, হ্যাভ প্লাস B3 হয়ে যাবে রাইট আনসার। বাট এটা তো ভাই B3 না। যখন দেখবা এই হ্যাডটা B3 তোমার কাছে মনে হচ্ছে, এরপরে দেখবা আর একটা B3 আছে, এরপরে দেখবা আর একটা B3 আছে, আর একটা B3 আছে। যেমন থাকবে, যেমন থাকবে হ্যাড, জাস্ট নর্মালি হ্যাড, হ্যাড দিয়ে সেন্টেন্সটা থাকবে। আরেকটা থাকবে কি, আরেকটা থাকবে দেখবে হ্যাডের পরে দিব হ্যাড গন, আর নয়তো বা দেখবা আই হ্যাড ডান, এরকম থাকবে। তাহলে ডো, ডিড, ডান, এই ডানটা কি B3। তাহলে কি গো, ওয়েন্ট, গন, এই গনটা কি B3। যখন দেখবা ওই হ্যাডের সাথে আরেকটা B3 ফর্ম সাইডে আছে, আরেকটা B3 ফর্ম সাইডে প্লাস অবস্থায় আছে, তখন এটা ভাইয়া থার্ড কন্ডিশন, তখন এটা থার্ড কন্ডিশন। এই হ্যাড দেখেই অনেকে ভুল করি। এই হ্যাড তাহলে কি, এখানে যে হ্যাডটা আছে তাহলে এই হ্যাডটা কি, এটা হচ্ছে B2, কারণ এরপরে তো কোনো আমার B3 নাই। তাহলে হেডের পরে যখন আরেকটা B3 ফর্ম থাকে তখন সেটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, তখন সেটা পাস্ট পার্টিসিপল, এবং তখন সেটা থার্ড কন্ডিশন, তখন সেটা থার্ড কন্ডিশন যখন হেডের পরে যখন দেখবা আরেকটা B3 দেওয়া আছে। ক্লিয়ার? বুঝছি না এমন কেউ থাকলে আমি হাত তুলতে হবে। বুঝো সবাই জানি, বাট বুঝি না ভাই, একটু সমস্যা হচ্ছে, আমি একদম নতুন, তুমি একটু হাত তুলে যাবে, আমি বুঝতে পারি নাই, তাহলে হবে। এর থেকে ভাঙিয়ে বলা যাবে না। এখন দেখো এই যে হেড আছে, তখন কি হবে? এটা তো B2, তাহলে B2 হইলে কি হয়? আমরা সেকেন্ড কন্ডিশনটা পড়ছি কি, সেকেন্ড কন্ডিশনটা মনে আছে? সেকেন্ড কন্ডিশনের রুলস মনে আছে? সেকেন্ড কন্ডিশন কি? ইফ। সেকেন্ড কন্ডিশনের রুলস কি? সেকেন্ড কন্ডিশনের রুলস হচ্ছে ইফ হবে এবং B2 হবে। তাহলে ওই পাশে কি উড, কুড, মাইট, তারপরে ভার্বের B1। চলো তো আমরা রাইট আনসারটা যাই, রাইট আনসারটাতে যাই। কোনটা হবে রাইট আনসার বলো তো? তাহলে রাইট আনসার কোনটা হবে? তাহলে এখানে উইল কেন দিছে ভাইয়া? কট, এটাকে বাদ। তারপর দেখো এইটাও বাদ, হ্যাভের পরে বৃত্তি দিছে। মাইট, এই যে মাইট হ্যাভ আবার বৃত্তি দিছে, হ্যাভ প্লাস বৃত্তি। 3 নাম্বারটা কেন বাবা? আমার 2 নাম্বারটা লাগবে। 2 নাম্বার মানে কি? উড, উড প্লাস ভার্বের B1, উড প্লাস ভার্বের B1, এটা রাইট আনসার। ক্লিয়ার? তারপরটা দেখো, এগুলো হচ্ছে এরকমভাবে তোমাদেরকে পড়ানো যাইতো, মানে পড়াইতে পারতাম, বাট এইভাবে পড়াই নাই। দেখো ইফ প্লাস ভার্বের B2 হইলে ওই পাশে কি
উড, কুড, মাইট এবং ভার্বের বি ওয়ান। এভাবে পড়াইলে তোমাদের ভালো লাগতো যে ইফ আই ওন দ্য লটারি, ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পোর। ইফ আই ওন দ্য লটারি দেখো উইনে পাস ফ্রম ওন, ইফ আই ওন দ্য লটারি এটা ক্ষমা দিলাম, তারপরে কি আই উড, তারপর কি ভার্বের বি ওয়ান হেল্প দ্য পোর। তারপর দেখো ইফ হি ওয়ার্ক হার্ড, ইফ হি ওয়ার্ক হার্ড হি উড শাইন ইন লাইফ, হি উড শাইন ইন লাইফ। এটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসে তোমাদেরকে আমি ডিটেলিংয়ে পড়াবো না, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্স যখন সবগুলো গ্রামার একসাথে পড়াবো তখন তোমার ব্যাপারগুলো ক্লিয়ার হবে। জাস্ট কমপ্লিটিং সেন্টেন্সের জন্য তুমি এই উদাহরণগুলো দেখো। আই হ্যাভ হ্যাড দিস অ্যাড্রেস, আমার কাছে এই অ্যাড্রেসটা আছে। আই উড গো টু মিট হিম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এই ওয়ারটা হচ্ছে বি টু। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড নেভার গো উইথ হিম। দেখো ইফ আই হ্যাড এ প্ল্যান, আমার যদি একটা প্লেন থাকতো আর কি, আমার যদি একটা প্লেন থাকতো তাহলে আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমার কাছে যদি একটা বিমান থাকতো, আমার কাছে যদি একটা বিমান থাকতো আমি পৃথিবীটা কি জার্নি করতাম। তাহলে দেখো সবগুলো ভার্বের বি টু, এটা বি টু, এটা কি বি টু, এটাও বি টু, এটাও বি টু, এটাও বি টু। জাস্ট এগুলোও কি ভাইয়া উড প্লাস ভার্বের বি ওয়ান, উড প্লাস ভার্বের বি ওয়ান, উড প্লাস ভার্বের বি ওয়ান, উড প্লাস ভার্বের বি ওয়ান। তাহলে সেন্টেন্সগুলো বুঝছো যে ইফ আই হ্যাড এ প্ল্যান, আমার যদি একটা বিমান থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। ইফ আই হ্যাড দিস অ্যাড্রেস, আমার কাছে যদি অ্যাড্রেসটা থাকতো বা থাকতো তাহলে আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতাম। ইফ হি ওয়ার্ক হার্ড, এটা দেখো ইফ হি ওয়ার্কড হার্ড, ইফ হি ওয়ার্কড হার্ড হি উড শাইন ইন লাইফ, হি উড শাইন ইন লাইফ। সে যদি কঠিন পরিশ্রম করে সে তার জীবনে কি সফল হবে, সে যদি কঠিন পরিশ্রম করে তার জীবনে সফল হবে। ক্লিয়ার বুঝছি? এখন দেখো আমরা উল্টাভাবে পড়তে সমস্যা নেই। দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে, ভার্বের বি ওয়ান হলে ওই প্লাসে কি হবে উইল প্লাস ভার্বের বি ওয়ান। একটু মনে রাখলেই হবে তোমাদের জন্য। এই তোমাদের যে এইচএসসির জন্য তুমি সেন্টেন্স মেক করলে এরকম হবে। দেখো ইফ প্লাস ভার্বের বি ওয়ান হলে, ইফ প্লাস ভার্বের বি ওয়ান হলে এটা ফার্স্ট কন্ডিশন তোমার। আর ফার্স্ট কন্ডিশন যদি এটা হয়, ফার্স্ট কন্ডিশন যদি এটা হয় ওই পাশে উইল প্লাস ভার্বের বি ওয়ান। উদাহরণ দেখো ইফ ইট রেইনস টুডে, আজকে যদি বৃষ্টি হয়, আই উইল গো আউট দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে যাব। আই উইল গো আউট দ্য ফিল্ড। দেখো এটা বি ওয়ান, এই পাশে কি উইল প্লাস ভার্বের বি ওয়ান, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, উইল প্লাস ভার্বের বি ওয়ান। তারপর দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, ইফ আই হ্যাভ এনাফ মানি, ইফ আই হ্যাভ এনাফ মানি ইফ আই হ্যাভ এনাফ মানি, দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, আমার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, আই উইল হেল্প দ্য পোর। আচ্ছা এখানে যদি আই হ্যাড এনাফ মানি দিই, আই হ্যাড এনাফ মানি দিই, আই হ্যাড এনাফ মানি আই ড্যাশ দ্য পোর, পরের বাক্যটা কি হবে তোমরা একটু কমেন্টে লিখো তো, একটু লিখতে হবে, নয়তো আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো। এখানে হ্যাভের জায়গায় আমি হ্যাড দিছি, যা ইফ আই হ্যাড এনাফ মানি, এই হ্যাভের জায়গায় এটা আমি দিছি হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাড এনাফ মানি আই উইল হেল্প দ্য পোর। এটার আনসারটা কি হবে একটু দাও তাড়াতাড়ি। আই ড্যাশ দ্য পোর, পরের বাক্যটা কি? আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর। আমার ক্লাস নেওয়ার সময় যখন কল আসে মনে হয় নিজের মাথা বাড়িতে নিজে ভেঙে ফেলি। আই উড হেল্প দ্য পুর, এই যে উড হেল্প দ্য পুর, তোমরা সব পারো। কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোমরা সবাই, তাই না? কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দেখো ইফ ইউ ডু নট লিভ সুন, আমি প্রথমে কি করছি তোমাদের স্ট্রাকচার দেখাই দিছি, এখন মানে র্যান্ডম প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? এলোমেলোভাবে প্র্যাকটিস করে, যেন এলোমেলোটাই পরীক্ষায় আসে, কখনো গুছানোটা আসে না। এখন দেখো ইফ আই ডু নট লিভ সুন, ইফ আই ডু নট লিভ সুন, তোমার এইচএসসি পরীক্ষায় এরকম লেখা থাকবে ইফ আই ডু নট লিভ সুন, বাকি অংশটা দিবে না, বাকি অংশটা দিবে না, তোমাকে বলবে
ইফ ইউ ডো নট লিভ সুন, তুমি যদি তাড়াতাড়ি এখান থেকে পরিত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। এখন দেখো, ইফ ইউ ডো নট লিভ সুন, তুমি যদি খুব তাড়াতাড়ি এখান থেকে না যাও, তারপরের বাক্যটা তুমি মানো। এইটুক দিলা যে ইউ দিলা, যেহেতু ইউ দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট হিসেবে ইউ দিলা, তাহলে ইউ দিলা, সাবজেক্ট দিলা ইউ, তারপরে উইল দিলা। কেন উইল দিবা বলো তো? কারণ এখানে ভার্বের বি1 আছে, এই পাশে বি1 থাকলে ওই পাশে কি হয়, উইল প্লাস ভার্বের বি1 হয়। এই পাশে বি2 থাকলে, এই পাশে বি2 থাকলে এই উইলটা উইল থাকে না, উইলটা হয়ে যায় উড, উড প্লাস ভার্বের বি1 হয়। এই পাশে এটা সেকেন্ড কন্ডিশন শেষ, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড, থার্ড কন্ডিশন আবার রিভিশন দাও। এই পাশে হ্যাড প্লাস বি3 হলে, হ্যাড প্লাস বি3 হলে ওই পাশে এই উডটা থাকবে, এই উডটা থাকবে, উডটার বদল করে উড থাকবে, তাহলে উড থাকবে, তারপর কি হ্যাভ প্লাস বি3 হয়, হ্যাভ প্লাস বি3 হয়, শেষ। এই যে কন্ডিশন সেটা আবার তিনটে লিখে দিলাম। এটা ফার্স্ট কন্ডিশন, এটা এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, শেষ। এখন দেখো বলতেছে ইফ ইউ ডো নট লিভ সুন, তুমি যদি তাড়াতাড়ি এখান থেকে পরিত্যাগ না করো, ড্যাশ ইউ উইল মিস দ্য ট্রেন। এখন তুমি লিখতে পারো ইউ উইল মিস দ্য এক্সাম বলতে পারো, তুমি এক্সামটা মিস করবা, ঠিক আছে? নয়তো তুমি পিটুনি খাবা। কি দিতে পারো? ইউ উইল মিস দ্য বার্থডে পার্টি, ইউ উইল মিস দ্য বার্থডে পার্টি। মহান কুমার কত ভালো ছেলে, ইউ উইল মিস দ্য বাস, ইউ উইল মিস দ্য বার্থডে পার্টি, সুন্দর লিখছো। ইউ উইল মিস দ্য ইফতার পার্টি, ঠিক আছে? ইফ ইউ ডো নট লিভ সুন, ইউ উইল মিস দ্য এক্সাম। তাহলে তুমি যখন ইফযুক্ত সেন্টেন্স লিখবা, একটা জিনিস মাথায় লিখেই রাখো, এই যে ক্ষমা আছে, ক্ষমাটা দিতেই হবে, নয়তো বা নাম্বারটা কাটা দিবে। ক্লিয়ার? ক্ষমা দিতেই হবে, নয়তো নাম্বার কাটা দিবে, নয়তো কি নাম্বার কাটা দিবে, নয়তো নাম্বার কাটা দিবে। ওকে, এখন আনসারটা দাও তো। ইফ হি রানস ফাস্ট, সে যদি খুব দ্রুত দৌড়ায়, ইফ হি রানস ফাস্ট হি ড্যাশ উইন দ্য প্রাইজ। এই রানটা কি বলো তো ভাইয়া? ভার্বের বি1 আছে, তাই না? এসটা দেখে বুঝতে পারছো। তাহলে হি ড্যাশ উইন দ্য প্রাইজ, ইফ হি রান ফাস্ট, সে তাহলে কি হবে? সে প্রাইজটা জিতবে। তোমাদের পরীক্ষা একটু দিবে, ইফ হি রান ফাস্ট, তারপর তুমি একটা ক্ষমা দিবা, তারপরে নতুন যে বাক্যটা শুরু হবে ওইটা আবার এইভাবে শুরু হয়, সাবজেক্ট প্লাস, হ্যাঁ সাবজেক্ট প্লাস, তারপর হচ্ছে তোমার যে উইল প্লাস ভার্বের বি1, তারপর হচ্ছে বাকি অংশটা। সাবজেক্ট দিতে হবে আগে, ঠিক আছে? সাবজেক্ট দিতে হবে, যেমন হি, হি দিলা, কারণ এখানে হি আগে দেওয়া থাকবে, আগে দেওয়া থাকবে, সমস্যা নেই। সাবজেক্ট কোনটা দিবা? আগে দেওয়া থাকবে। ইফ হি রানস ফাস্ট, তুমি যদি খুব দ্রুত দৌড়াও, সে যদি খুব দ্রুত দৌড়ায়, ইফ হি রান ফাস্ট, সে যদি খুব দ্রুত দৌড়ায়, হি উইল উইন দ্য প্রাইজ। তাহলে উইন হবে, উড হবে না, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, এই রানের জায়গায় আমি যদি আর এ এন করে দিই, বি2 করে দিই, তাহলে এটা কি আর উইল থাকবে? এটা কি এখানে উইল থাকবে না, এটা উড হয়ে যাবে। এই তো তোমরা পারো। আচ্ছা, অনেক সময় দেখবা আনলেস থাকতে পারে, আনলেস থাকলে ভুল করা যাবে না। এই আনলেস আর ইফ একই কথা, বুঝছো? আনলেস আর ইফ একই কথা, শেষ, এখানেই শেষ। তাই হি ডোন্ট পাস হিজ এক্সাম আনলেস, যদি না, তাহলে এটাও একটা সত্য। দেখো ওন্ট পাস, ওন্ট পাস, এই যে দেখো সে পাস করবে না, তাহলে এখানে আনসারটা কী হবে? স্টাডিজ হবে, শেষ। ভার্বের বি1 ব্যবহার করা হয়, ভার্বের বি1 ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে, এটা একই জিনিস, ঠিক আছে? ওন্ট মানে কি জানো? উইল নট। এই উইল নটরে শর্ট ফর্ম করে লিখছে ওন্ট, এখানে উইল নট দিছে, হ্যাঁ এটা কিন্তু উইল নট, এই উইল নট, এটা কিন্তু উইল নট। তাহলে এই পাশে যদি উইল থাকে, ঠিক আছে, উইল প্লাস ভার্বের বি1 থাকে, এই পাঁচটা হচ্ছে ভার্বের বি1, জাস্ট নটটা অ্যাড করাতে ওন্ট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে উইল নট। তো উইল নট যদি এই পাশে থাকে, তাহলে ওই পাশে কি হবে? জাস্ট এটা এই পাশে ওই পাশে উল্টা করছে, তাহলে ওই পাশে কি হবে? ওই পাশে ভার্বের বি1 হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এস বা ইএস যুক্ত আছে, বুঝছো? ওকে, এখন এটার আনসারটা একটু দাও তো, এটা আনসারটা দিবা। ওকে, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম,
এটা পারলেই তোমাদের ছুটি। এরপর আরেকটা এমসিকিউ পড়াবো, ঠিক আছে? ভাইয়া বুঝিনি। হ্যাঁ বুঝো নাই, বুঝাচ্ছি জানো, তো সহজ জিনিস তো তাড়াহুড়া করে বললাম তাই বুঝো নাই হয়তো। আচ্ছা, এই আনলেস যেটা সেটা হচ্ছে ইফেই, সেটা হচ্ছে ইফের একটা আলাদা ভার্সন, ঠিক আছে? দেখো তুমি বললা সাদিয়া, সাদিয়া প্লাস যোগু, যেই কথা তো এটা ধরো কথাটা লিখলো হলো সাদিয়া, হ্যাঁ? আবার এই কথাটাকে উল্টে যোগু, যোগু তার খাতায় লিখতেছে, তোমরা ছোটোবেলায় এগুলো করছো, ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ এইগুলো করছো, 9-10-তে ওটা আবার ছেড়ে দিছো। যোগু প্লাস যোগু আবার লিখতেছে সাদিয়া, এরকম করতেছে, তাই না? তো এরকম তো করতেই পারে, সমস্যা আছে? এটা সাদিয়া লিখছে, এটা যোগু লিখছে, যোগু তার নাম আগে দিবে, সাদিয়ার নাম পরে দেবে, ঠিক আছে? ঠিক এমনই কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে, এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়ছি, ফার্স্ট কন্ডিশনে যদি B1 থাকে এই পাশে ইফযুক্ত সেন্টেন্সের পরেরটা কি হয়, উইল প্লাস ভার্বের B1 হয়। এখন এটা তো এরকম হইতে পারে যে আগে উইল প্লাস ভার্বের B1টা চলে আসলো, এরপরে এই পাশে B1 থাকতে পারে না? বলো তো, উল্টা হইলে সমস্যা আছে কোনো? বাক্যগুলা কোনো সমস্যা নেই। সাদিয়া প্লাস যোগু লিখলো, আবার যোগু প্লাস সাদিয়া লিখতে পারে, সমস্যা নেই। যোগুর ইচ্ছা হয়েছে যোগু লিখছে, সাদিয়ার ইচ্ছা হয়েছে সাদিয়া লিখছে। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা যখন পড়ি, যখন ইফ যুক্ত সেন্টেন্সটা থাকে, ইফ যুক্ত বাক্যটা থাকে, তারপরে কি ভার্বের B1 থাকে, তারপরে পরের অংশটা উইল প্লাস ভার্বের B1 হয়। এখন যদি উইল প্লাস ভার্বের B1টা আগে চলে আসে, পরে যদি ইফ প্লাস ভার্বের B1 হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। ঠিক এরকমই এই জায়গাটা, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে আনলেস মানে কি ইফ, আনলেস মানে কি ইফ। তাহলে ইফের আগের যে অংশটা, হ্যাঁ, তাহলে আমরা জানি কি ইফ প্লাস ভার্বের B1 হয়, ইফ প্লাস ভার্বের B1 হয়, তাই না? ইফ প্লাস ভার্বের B1 হয়। আর এই পাশে কি হয় তাহলে? ওই পাশে কি হয়? ভার্বের B1 হইলে ওই পাশে কি হয়? উইল প্লাস ভার্বের B1 হয়। এই তো উইল প্লাস ভার্বের B1 হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন না? এটুক তো বুঝো। এখন এইটাকে জাস্ট চেঞ্জ করে দিই, এই উল্টাভাবে লিখতে পারি না আমি? উইল প্লাস ভার্বের B1 লিখতে পারি না? এই পাশে নিয়ে আসলাম, আর ওই পাশেরটা হচ্ছে ইফ প্লাস ভার্বের B1 নিয়ে আসলাম। আমি তো এরকমও করতে পারি, তাই না? এরকমও তো স্ট্রাকচার হইতে পারে, আগে হচ্ছে ইফ প্লাস ভার্বের B1, তারপর হচ্ছে উইল প্লাস ভার্বের B1 ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখো আমি জাস্ট উইলটা আগে নিয়ে আসছি, ইফটা পরে নিচ্ছি, কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। ঠিক এই ক্ষেত্রে এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইফ। তাহলে এই আনলেস মানে কি ইফ, তারপরে ধরো ড্যাশ বাকি অংশ আছে। এর আগের অংশটা কি দেখো তো? এই ওন্ট মানে কি জানো? এই ওন্টটার একটা অর্থ হচ্ছে উইল। এই উইলটাকে যখন নট যুক্ত করবা তখন লিখতে হয় ওন্ট, এটা হচ্ছে উইল। তো উইলের পরে কি পাস কি ভাই? ভার্বের B1 আছে না? তো উইল প্লাস ভার্বের B1 যদি এই পাশে হয়, উইল প্লাস ভার্বের B1 যদি এই পাশে হয়, অপর পাশে কি হবে? ইফ প্লাস ভার্বের B1 না? ঠিক আছে, দেখো উইল প্লাস ভার্বের B1টা আমি পাইছি, তাহলে পরের অংশটা কি হয়? ইফ প্লাস ভার্বের B1 হয় না? তাহলে এখানে দেখো ইফ আমি পেয়ে গেছি, এখন কি লাগবে? ভার্বের B1 লাগবে, ইফ প্লাস সাবজেক্ট থাকবে, সাবজেক্টও পাইছি, এখন ভার্বের B1 লাগবে। আচ্ছা হি কি? হি কি? থার্ড পারসন সিঙ্গুলার, হি কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, তখন ভার্বটার সাথে একটা এস দিতে হয় কিংবা একটা ইএস দিতে হয়, এস দিতে হয় এবং একটা ইএস দিতে হয়। তাহলে আমার এখানে ভার্বের B1টা বসাইতে হচ্ছে, তাই তো? আবার একটু খেয়াল করো, উইল প্লাস ভার্বের B1 এই জায়গায় আছে, উইল প্লাস ভার্বের B1 এই জায়গায় আছে। তো এই পাশে যদি উইল প্লাস ভার্বের B1 পাই, তো ওই পাশে কি লাগবে? ইফ প্লাস ভার্বের B1 না? তো উইল প্লাস ভার্বের B1 পাই গেছি, উইল প্লাস ভার্বের B1 পাই গেছি, তাহলে অপর আরেকটা পাশে কি লাগবে? ইফ প্লাস ভার্বের B1। এই আনলেসটা হচ্ছে ইফ, এই আনলেসটা হচ্ছে ইফ। এখন আমার ভার্বের B1 লাগবে না? এখন ভার্বের B1 লাগবে। এখন যদি ভার্বের B1 দিই, এই উইল তো আমি আর নিতে পারতেছি না, কারণ উইল প্লাস ভার্বের B1 পাই গেছি, এই পাশের অংশ তো আমি এনেই পাইছি। তো এইটা আবার একই জিনিস কেন দিছে? এখন এই স্টাডি হবে, আবার এখানে মে কেন দিছে? এগুলো তো উইল মে তো এখানেই হয়, এটাও বাদ। এখন স্টাডি হবে নাকি স্টাডিজ হবে? স্টাডি হবে নাকি স্টাডিজ হবে? এইটাই তো তুমি বুঝো না, আমি বুঝতে পারছি। এখন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি এর সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই যে এইটার সাথে এস বা ইএস নাই, এস বা ইএস যুক্ত আছে, তাই এইটাই রাইট আনসার। বুঝতে পারছো? এখন বুঝছো কিনা আমাকে একটু বলো। তারপর একটাই যাও, এটা পারতে হবে। দেখো
এটার আনসার হচ্ছে দিবা হচ্ছে তো 1 নম্বর এমসিকিউ, একের আনসার দাও। এটা পারলেই তোমাদের ক্লাস ছুটি। ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, এটার আনসারটা দাও। এখন বুঝছো? হ্যাঁ, অর্পদার তো রুলসটা লিখে দিচ্ছে সুন্দর করে, বুঝছো? দেখি এটা কে কে পারো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাড়া এটা কেউ পারবে না। তোমরা সব বন্ড, বন্ডরা কি এগুলো পারবে? সব বন্ড, একটার উত্তর হয় নাই। একটার উত্তর হয় নাই। একটার উত্তর হয় নাই, সবগুলা ভন্ড, একটার উত্তর হয় নাই। এটা এটা এই কন্ডিশনাল সেন্টেন্স সবাই পড়ছো, বাট এটা তো সবাই পারবে না। তোমরা সব ভন্ড, ভন্ডদের উত্তর রাইট হয় না। যারা ব্রিলিয়ান্ট তাদের উত্তর রাইট হয়, এটা তোমরা পারবে না। দেখো, ইফ ইউ সিস্টার ড্যাশ শি উড কাম, ইফ ইউ সিস্টার ড্যাশ শি উড কাম, তোমরা তো দেখতেছো তাহলে সেকেন্ড কন্ডিশন পড়তেছে উড প্লাস ভার্বের বিয়ন দেখছো, তার মানে কি তুমি বুঝতেছো যে ইফ যুক্ত সেন্টেন্স, ইফ প্লাস ভার্বের বি2 যখন হয় তখন ও পাশে কি হয়? উড হয়। এই পাশে কি উড প্লাস ভার্বের বি1 হয়। তাহলে তুমি তো বুঝেই গেলা যে ওই পাশে উড প্লাস ভার্বের বি1টা পেয়ে গেছো, এই পাশে উড প্লাস ভার্বের বি1টা পেয়েই গেছো। তাহলে ওই পাশে কি হবে? ইফ প্লাস ভার্বের বি2 হবে, ইফ প্লাস ভার্বের বি2 হবে। ভাই ইফ দেওয়া আছে, ইফের পরে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টটা দেওয়া আছে, সাবজেক্টের পরে ভার্বের বি2 বসবে। এটা হচ্ছে সাবজেক্টটা দেওয়া আছে, এখন ভার্বের গ্যাপে বি2 বসবে, তাহলে ইনভাইটেড বি2, রাইট আনসার এটা। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা কেন দিবে? এটা দেওয়ারই দরকার নেই। সবাই পারছো, তাই না? সবাই পারছো, সবাই এখন মনে মনে খুশি লাগে, ইয়ে পারছি। কিন্তু আমি তো বলতে চাই সবগুলো ছ্যাঁকা খাইছো, বন্ডের দল সবগুলা কি করছো? ছ্যাঁকা খাইছো। তো এরকম ছ্যাঁকা খাওয়া যাবে? এটা রাইট আনসার। এইটা না রে বাবা, এটা রাইট আনসার হবে এইটা। যে ভাইয়া এইটা কিভাবে রাইট আনসার? কারণ উপরে আনসারটা দেখতেছিলা যে এটার মধ্যে রেড সিগন্যাল দিছি, এরকম ভুল করা যাবে না, একদম মনে রাখতে হবে। এখন কেন ভাই এটা কিভাবে হইলো? এটা কিভাবে হইলো? এখানে ইনভাইটেড আছে, এখানেও ইনভাইটেড আছে। এর আগে ভাইয়া ওয়ারটা কোথায় থেকে চলে আসলো? এটা হচ্ছে এডমিশন ট্রিক্স। এবছর কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে ঢাবিতে পরীক্ষায় প্রশ্ন আসছে। এটা হচ্ছে এডমিশন ট্রিক্স, এটা হচ্ছে এডমিশন ট্রিক্স। এই এডমিশন ট্রিক্স যেটা আছে, ওয়ার কেন হলো? কারণ বাক্যটা হচ্ছে পেসিভ। বাক্যটা কি? পেসিভ। বাক্যটা পেসিভ। একটা বাক্য যখন পেসিভ ব্যবহার করা হয় তখন এর আগে কি দিতে হয়? বি ভার্ব দিতে হয়, একটু বি ভার্ব দিতে হয়। তাহলে তুমি একটু মনে রাখবা, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বি ভার্ব প্লাস বি3 হয়। যখন তোমার প্রেজেন্ট টেন্সে হয় তখন তুমি কি দিবা? বি ভার্বগুলো বলো তো। বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, তারপরে হচ্ছে ভাই বি3। ওকে, এটা যখন প্রেজেন্ট টেন্সে হয়। এই বিভার্বগুলো যখন তোমার পাস্ট টেন্সে ইউজ করা হবে, বিভার্ব প্লাস বি3 ইকুয়াল টু পেসিভ, বিভার্ব এবং বি3 ইকুয়াল টু পেসিভ। বিভার্ব প্লাস বি3 মানেই পেসিভ, বিভার্ব এবং বি3 মানেই পেসিভ, ঠিক আছে? এখন দেখো, বিভার্ব এবং বি3 মানেই পেসিভ। এখন পেসিভ করার ক্ষেত্রে পাস্ট টেন্সে যদি করো তাহলে কি দিবা? জাস্ট ওয়াজ এবং ওয়ার দিবা এবং বি3 দিবা। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো, ইফ ইউ সিস্টার ড্যাশ শি উড কাম। এখন দেখো, তুমি যে বলতেছো যে নর্মাল তোমার মতো করে যে উড কাম পাইছো, তারপর তোমার হচ্ছে এই পাশে তুমি ইফ প্লাস ভার্বে বি2 দিবা, বাট না। দেখো, এটা বাক্যটা পেসিভ। বাক্যটা কি? পেসিভ। পেসিভ বাক্যে সবসময় পেসিভের রুলস অনুযায়ী হয়। তখন কোথায় সে আছে দুনিয়ার, সে কোন টপিকে পড়ছে, সে এটা দেখে না। সে এটা কি করে বাবা? দেখে না। যখন পেসিভ হয় একটা কাজ নিজে নিজে করতে পারে না, অন্য কি দিয়ে হয়। বাক্যটা পড়তে হবে, ইফ ইউ সিস্টার, তোমার বোন ড্যাশ ইনভাইটেড, এখানে ইনভাইটেড
শি উড কাম। দেখো ভাইয়া, দাওয়াত দেওয়া যেটা, তুমি আমাকে নিশ্চয়ই দাওয়াত দিবা, আমি নিজেকে গিয়ে দাওয়াত করি না। তাহলে দাওয়াতের কাজটা, আজকে তুমি আমাদের বাসায় আইসো, এই দাওয়াতের কাজটা, হ্যাঁ, এটা কেউ নিজে করে না। আমি কি নিজেকে গিয়ে দাওয়াত দিই? আমি যদি বলি আজকে তোমাদের বাসায় আমার দাওয়াত, আমি যাই চলে আসলাম, এই খাবার দাও খাবো, হবে এটা? না। দাওয়াতটা কী হয়, ভাইয়া আসেন বাসায়, আজকে আপনার জন্য রান্না করতেছি, খেয়ে যান, তাই না? তখন এই যে দাওয়াতটা সে নিজে দিতে পারেন, দাওয়াতটা অন্যের ধারায় হয়। তোমার দাওয়াত কি তুমি আমাকে দিয়ে এসে দিতে পারবা, যে তুমি দাওয়াত দিয়ে এসে খেয়ে যাবার? না, আমাকে ইনভাইট করতে হবে তোমাকে পার্টিতে বা দাওয়াতের মধ্যে, বুঝছো? তাহলে এটা হচ্ছে পেসিভ, যেটা নিজে হয় না, অন্যকে দিয়ে করা হয়। আচ্ছা, বোন কি নিজে দাওয়াত প্রাপ্ত হয়েছে না কেউ দিছে? বোন কি নিজে হয় নাকি কেউ দিছে দাওয়াত? বলো, বোন কি নিজে দাওয়াত হয়ে গেছে নাকি বোনকে কেউ দাওয়াত দিছে, ইনভাইট করা হইবে? বোনকে আমরা কি ইনভাইট করব নাকি বোন নিজে ইনভাইটেড হয়ে যাবে? অবশ্যই বোনকে ইনভাইটেড আমরা করব, কেউ না কেউ দাওয়াত দিছে। যখন একটা কাজ নিজে করে না, অর্থাৎ সাবজেক্টকে সিস্টার, তাহলে সিস্টার তো দাওয়াতের কাজটা করে নাই, সিস্টারকে দাওয়াত দেওয়া হবে, তাহলে সিস্টার তো সাবজেক্ট যখন নিজে কাজটা করে না তখন সেটা পেসিভ হয়ে যায়। সাবজেক্ট যখন নিজে কাজটা করে না, অন্যকে দিয়ে করানো হয়, তখন সেটা পেসিভ হয়ে যায়। যখন কেউ নিজের কাজটা নিজে না করে, এই কাজটা অন্য কেউকে দিয়ে করানো হয়, তখন সেটা পেসিভ হয়। ঠিক আছে? তাহলে এটা কি হবে? পেসিভ হয়ে গেছে। আর যখন পেসিভ হবে তখন মনে রাখবা এইসব রুলস টুল সব বাদ, তখন কাজ করে হচ্ছে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, তখন দিতে হয় বিভার প্লাস বি3। এখন এই বিভারটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? এই ইনভাইটেড হচ্ছে ভাই বি3, ইনভাইটেড হচ্ছে বি3। এখন ওয়ার দিব নাকি এখানে এম ইজ আর দিব, সেটা ডিপেন্ড করবে তো এই বাক্য অনুসারে। তাহলে উড দেখে বুঝতেছি বাক্যটা তো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার হচ্ছে ওয়াজ এবং ওয়ার, ওয়াজ ওয়ার এবং বি3 ইকুয়াল টু হচ্ছে পেসিভ। ওকে, বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আর ভুল হবে? ক্যান পেসিভ সেন্টেন্স বুঝে দান, বুঝছো? এখন শাহিদ বুঝছো? কান প্যাসিভ সেন্টেন্স বুঝে দান। অফ, কি সুন্দর কথা লেখছে, কান প্যাসিভ সেন্টেন্স বুঝে দান। ঠিক আছে ভাইয়া, কান প্যাসিভ সেন্টেন্স বুঝা দানাম তোমাকে। ওকে, চলে আসেন। বি প্লাস বি3 ইকুয়াল টু পি বুঝি নাই, বি প্লাস বি3 ইকুয়াল টু হচ্ছে তোমার পেসিভ। পেসিভ মানে বাক্যের অ্যাক্টিভ এবং পেসিভ। পেসিভ মানে বিভার প্লাস বি3 মানেই পেসিভ হয়। বিভার প্লাস বি ভার্বের সাথে তুমি বি3 দিয়ে দিবা, তাহলেই পেসিভ হয়। বি ভার্বের সাথে বি3 দিলেই পেসিভ হয়ে যায়। আর এম ইজ আর প্লাস বি3 দিলে প্রেজেন্ট টেন্সের পেসিভ ফর্ম হচ্ছে এটা, বি ভার্বগুলো আর কি। প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো হচ্ছে এইটা লিখলাম, আর পাস্ট টেন্সের বি ভার্বগুলো হচ্ছে এইটা। বুঝতে পারছো? এই পি মানে পেসিভ আর কি, বুঝতে পারছো? ভাইয়া বলে হাত তুলতেছে। পাল কি বললা? ওয়াজ ইনভাইটেড হবে না? হ্যাঁ, ওয়ার ইনভাইটেড দাও, সমস্যা নাই। ইফ ইউর সিস্টার্স, এখানে এস দিয়ে দাও তাহলে হবে, সিস্টার্স করে দাও। এখন বুঝছো? হ্যাঁ, ওয়াজ ইনভাইটেড দাও, সমস্যা নাই তো। আমি বিভার্বগুলো তুমি ওয়াজও দিতে ওয়ারও দিতে পারো, সমস্যা নেই। এখানে আমি জাস্ট সিস্টার্স করে দিলাম, সমস্যা কি? সিস্টার্স করে দিলে আমি ওয়ার নিব, আর সিস্টার করে দিলে ওয়াজ নিব, সমস্যা নাই তো। আচ্ছা, ওয়াজ ওয়ারে মারামারি করো না, ওয়াজ ওয়ারে মারামারি বুঝতে পারছো? ওয়াজ ওয়ারে মারামারি বুঝতে পারছো তো? না, আমার রোজা লাগবে কেন বোকা? রোজা লাগলে তো মানে রোজা কখন লাগে? রোজা কখনোই লাগে না, বুঝছো? আজকে 40 মিনিটের পরে ক্লাস নিবই না আজকে। আচ্ছা, ওয়ার নিয়ে তো মারামারি হচ্ছে তাই না? চলে আসেন, পেসিভ সেন্টেন্স বুঝে দেন। ক্যান পেসিভ সেন্টেন্স বুঝে দেন, বুঝেইছি তো। বড় চেকা দিলাম, ইফতারের পর খাবো, চেকাকে গেলাম। আচ্ছা, ওয়াজ ওয়ার নিয়ে মারামারি করতেছো না?
ইফ ইউ সিস্টার ওয়ার ইনভাইটেড বা ওয়াজ ইনভাইটেড, ঠিক আছে, এইগুলো নিয়ে মারামারি করার কোনো কারণ নেই, ঠিক আছে। এই অপশনে তো ধরো এখানে ধরো সিস্টার আছে, ধরো এখানে ওয়াজটা তো নাই ভাইয়া, এখানে ধরো ওয়াজটা তো ভাই নাই, পরীক্ষা ধরো নাই, তাহলে এটা তো আনসার না, এটাও না, এটাও না, এখন তুমি ওয়ার ইনভাইটেড নিলে, এই তো। এখন ধরো সিস্টার্স দিলে বা ওয়াজ ইনভাইটেড, এটা নিয়ে তোমার কোনো প্যারা হওয়ার কথা না, ঠিক আছে। তুমি জাস্ট পেসিভ ফর্মটা বুঝছো কিনা, যে পেসিভ ফর্মটা বুঝছো কিনা, তাহলেই হবে। যখন পেসিভ মানে কি এটা লেখো, পেসিভ মানেই, পেসিভ যখন করতে চাও, পেসিভ মানেই বিভার প্লাস বৃত্তি, বিভার প্লাস বৃত্তি, বিভার প্লাস বৃত্তি, ঠিক আছে। পেসিভ মানেই বিভার প্লাস বৃত্তি, শেষ, আর তো কিছু না। এখন ধরো বাক্যটা হচ্ছে বর্তমানে আছে, আমি লিখি আর কত এমনি সহজ করে লিখি, ধরো বর্তমানে আছে মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, B1 আছে বাক্যটা, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে আছে, তখন এই বিভারগুলা কি হয় বলো তো, তখন বিভারগুলা এম ইজ আর হয়। এখন তোমরা তো এই যে বুঝে ফেলছো, যেমন সিস্টার হচ্ছে একজন, তাহলে একজনের সাথে কি হয় সিঙ্গুলার হয়, তাহলে এরকম ভাবে আর কি। তাহলে এম ইজ আর প্লাস B3 ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে কি, যেটা হচ্ছে B2 হলে বাক্যটা, অতীতের বাক্য হলে সেখানে ওয়াজ এবং ওয়ার দিয়া B3 দিবা, তাহলে পেসিভ হয়ে যায়, ঠিক আছে। আর পেসিভ যখন হয় এই রুলসেই হবে, আর কোনো রুলস কাজ করে না, পেসিভ হলে আর কোনো রুলস কাজ করে না, এই রুলসগুলো মনে রাখতে হবে। ওকে, দেখো এটা কত সুন্দর। ইফ আই ড্যাশ এ ক্যামেরা উইথ মি আই উড হ্যাভ টেকেন সাম ফটোগ্রাফ। ইফ আই ড্যাশ এ ক্যামেরা উইথ মি, ইফ আই ড্যাশ, হ্যাঁ, এ ক্যামেরা উইথ মি আই উড হ্যাভ টেকেন সাম ফটোগ্রাফ। দেখো এখানে বলতেছে আই উড হ্যাভ টেকেন, দেখো উড হ্যাভ টেকেন, এই সাইডে দেওয়া অপশনটা দেওয়া আছে ভাইয়া, উড হ্যাভ টেকেন, উড হ্যাভ প্লাস বৃত্তি আছে, হ্যাভ প্লাস বৃত্তি আছে, হ্যাভ প্লাস বৃত্তি থাকলে ওই পাশে কি হয় বলো তো ভাইয়া, হ্যাড প্লাস বৃত্তি হয়। এই পাশে এটা ভাইয়া ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন, এটা ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন, সবগুলো ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হবে হ্যাড প্লাস বৃত্তি, হ্যাড প্লাস বৃত্তি, হ্যাড প্লাস বৃত্তি দিতে হবে। হ্যাভ দিছে কাটা, হ্যাড আসছে এখানে, হ্যাভ আসছে কাটা, আর বাবা হ্যাভ প্লাস বৃত্তি লাগবে, বৃত্তি কো, এখানে কোনো বৃত্তি আছে, বৃত্তি আছে নাই, কাটা, তাহলে এই হ্যাড পাইলাম, আর এই হ্যাড হচ্ছে বৃত্তি, শেষ। আই হ্যাড এ ক্যামেরা উইথ মি, ক্লিয়ার? বুঝছো বাচ্চারা, বুঝছো? তারপর এটা দেখো হ্যাড আই নোন, দেখো হ্যাড আসছে, এটা আগে নিয়ে আসছে সমস্যা নাই ভাই, হ্যাডের পরে যদি দেখি বৃত্তি আছে, বৃত্তি আছে নোন, এই যে নোন, তারপরেরটা কি বলো তো, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড ড্যাশ। আনসারটা করো তো, ওই পাশে কি তাহলে হ্যাড প্লাস বৃত্তি হবে, এই যে হ্যাড আছে বৃত্তি আছে, হ্যাড আছে বৃত্তি আছে, কাটা 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 কাটা, শেষ। খুব ইজিলি পারতেছে এখন ইউনিভার্সিটি কোয়েশ্চেন। ওফ, আচ্ছা হ্যাড প্লাস বৃত্তি হবে, দেখো আমি নিজেই ভুল করে ফেলছিলাম, দেখো হ্যাড প্লাস বৃত্তি আছে, হ্যাড প্লাস বৃত্তি আছে, তাহলে ওই পাশে কি হবে হ্যাড প্লাস বৃত্তি, উড তো থাকবই, হ্যাড প্লাস বৃত্তি, হ্যাড প্লাস বৃত্তি নাই, হ্যাড প্লাস বৃত্তি নাই, এই যে হ্যাড প্লাস বৃত্তি আছে, এটা ডি। আনসার কি, সবাই আনসার দিছে, আনসার হচ্ছে ভাইয়া ডি। আনসার কি, সবাই আনসার দিছে, আনসার হচ্ছে ডি। ওকে, তাহলে তো শেষেই। এখন অনেকগুলো এমসিকিউ টেস্ট আছে, এই এমসিকিউ টেস্ট দেখো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম। এখন ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্সগুলো তোমাদের কথার কথাই যে ওয়াজ কেন, ওয়ার কেন, এগুলো তোমাদের টেনশন না। দেখো এগুলো হচ্ছে অনেক সময় আনরিয়াল ইমাজিনেশনের কথা বলে, আনরিয়াল ইমাজিনেশনের কথা যখন বলে তখন রুলসটাও ভাইয়া আনরিয়াল হয়ে যায়, অবাস্তব হয়ে যায়। যেমন তোমাদেরকে কালকের ক্লাসে আমি পড়াইছিলাম যে হির সাথে কি কখনো ওয়ার বসে, হির সাথেও ওয়ার বসে। আই উইশ, সি, মানে এখানে সি দিয়ে ছিল, আচ্ছা ঠিক আছে আমি এক্সাম্পলটা মনে করে তোমাকে দিতেছি। এখানে দেখো আয়ের সাথে তো ওয়াজ হওয়ার কথা, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম, ইফ আই ওয়ার ইউ,
তো ওয়ার এবং ওয়াজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, আনরিয়াল যদি তুমি কিছু লেখো, আনরিয়াল ইমাজিনেশনের ক্ষেত্রে, তখন তুমি ওয়াজ এবং ওয়ারের জিনিসটা যেটা দেও না কেন সেটা ভুল হবে না তোমার, ঠিক আছে? তো তুমি যেটা দেও না কেন তোমার ভুল হবে না। দেখো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমি কি করতাম? দেখো তো, ওয়ারটা কীভাবে B2 আছে, B2 থাকলে এই পাশে কী হবে বলো তো? এই পাশে কী হবে বলো তো? উড হবে, উড প্লাস বারের B1 হবে। উড নাই কাটা, উড নাই কাটা, এখানে উডের মধ্যে B3 দিচ্ছে রে বাবা, আমার 2 এর কাজ, আমার B2 হলেই হচ্ছে 2, কি উড হচ্ছে 2। তোমরা সবগুলো এমসিকিউ পারবা, এখানে এমন কোনো এমসিকিউ নাই যেটা তোমরা পারবা না, ঠিক আছে? টাইম নষ্ট করে লাভ নাই, এমন কোনো এমসিকিউ নাই তোমরা পারবা না। কিছু জিনিস রেখে দাও এডমিশনের জন্য, এখন সব পড়ার দরকার নেই। পরে আমার ক্লাস করতে মজাই পাবা না, ভাই পারি পড়বো না, পরে আমি কোন বন্ডদের সাথে ক্লাস করবো অতদিন? ওকে, এই আনসারটা পারলে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো ইফতারের পরে। দেখো, রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, ইফ শি ইজ লেট এগেইন, ইফ শি ইজ লেট এগেইন, এটার আনসারটা দিতে হবে। ইফ শি ইজ লেট এগেইন, বন্ডরা ভালো আছে, আবার বন্ডগুলো আবার ভালো আছে। এই যে বন্ডগুলো একটাও ক্লাসতে গেছে না, সবগুলো আবার ক্লাস করে মনোযোগী, ভালো আছে। রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, রোকেয়া ড্যাশ, রোকেয়া বাদ দিই, সাদিয়া দিন। কল যখন আসে আমার মাথাটা ব্যথা করে, যে কারা যে কল দেয়, এদেরকে কল কাইটে দিলে ওদের মানে কোনো ধরনের লাশ শরম নাই, কল দিতেই তাই, দিতেই তাই, দিতেই তাই। আনসারটা দাও তো। ওকে, 12 নম্বর লিখে দাও আনসার, দেখি কোন কোন পারো। আচ্ছা দেখি তো, 12 নম্বরে ইফতি বলতেছে ডি, আনিকা বলতেছে ডি, আচ্ছা রোশনি বলতেছে ডি, নিশাদ বলতেছে বি, নিশাদ বলতেছে বি। আচ্ছা পরে দেখি 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 দেখি, আনিকা বলতেছে ডি, ওকে রোশনি বলতেছে ডি, রিদ খান বলতেছে ডি। 12 ABCD একদম বন্ডর দল সব লিখে ফেলছে, একদম সব ABCD একটা বাদ রাখছে না, একটাও বাদ রাখছে না, ABCD একটাও বাদ রাখছে না। ভাবছিলাম ইফতারের পরে একটু মিষ্টি টিষ্টি খাওয়াবো, কিন্তু খাওয়ানোর কোনো উপায় আছে? এই দেখো ইফ আছে না, ইফ আছে, এই পাশের সেন্টে দেখো ইফের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। দেখো কন্টিনিউয়াস সেন্টেন্স ইফ প্লাস সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে ভার্বটা হয়, তারপরে হচ্ছে ভার্বের B1 হয়, তারপরেরটা অংশটা হয়। এখন এই ইজটা কি বলতো, এটা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তার পাশে ওই পাশে কি হবে? নিশ্চয়ই উইল প্লাস ভার্বের B1 হইব না? নিশ্চয়ই উইল প্লাস ভার্বের B1 হবে, নিশ্চয়ই উইল প্লাস ভার্বের B1 হবে। ওকে 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 ওকে, উইল প্লাস ভার্বের B1 হবে, উইল উইল হবে, উইল তো আমার লাগবে, আগে লাগবে হচ্ছে উইল, আগে লাগবে উইল, এখানে ইজ ডিসমিস বাদ, আমার উইল লাগবে, আগে উইল লাগবে, এটা বাদ, এটাও বাদ, উইল পাইছি। ওকে ভাই, উইল আগে পাইছি, এখানে উইল পাইছি, উইল তো পাইছি ভাইয়া, এখন সি নাকি ডি? এখন সি নাকি ডি? প্রশ্নটা আবার একটু পড়ি তাহলে, প্রশ্নটা একটু পড়ি, পরে দেখো তো। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট, রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। প্রশ্ন বুঝছো? রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট, সে তার পোস্ট থেকে ড্যাশ হবে, একটা কিছু হবে, ইফ শি ইজ লেট এগেইন। তাহলে এখানে কি হবে বলো তো? ডিসমিস হচ্ছে, ভার্বটা বলতেছে ডিসমিস, অর্থাৎ সে তার চাকরি থেকে, তার পোস্ট থেকে তাকে ডিসমিস করা হবে, অর্থাৎ পোস্ট থেকে তাকে বাদ দেওয়া হবে ইফ শি ইজ লেট এগেইন। তোমরা যদি লেট করে অফিসে যাও, লেট করে অফিসে যাও, অফিসের পোস্ট থেকে তোমাকে বাদ দিবে। ধরো তোমার 6টায় অফিস, তুমি 7টায় গেছো, তুমি চাকরি হচ্ছে তুমি ম্যানেজার। এখন তুমি যদি লেট করো, ইফ ইউ লেট এগেইন, তাহলে তোমার পোস্ট থেকে কি করা হবে?
ডিসমিস ফ্রম ইউর পোস্ট বা হার পোস্ট দেওয়া আছে, তোমার পোস্ট থেকে কি হবে, তোমার যদি লেট করে যাও অফিসে, তোমার পোস্ট থেকে তোমাকে নামায় দেওয়া হবে, ডিসমিস করা হবে। কামটা কি নিজে নিজে করি, আমার পদবীকে আমি নামায় নাকি আমার কেউ পদবী নামায়? আমার প্রমোশন আমার ডিমোশন কি আমার হাতে? আমার অফিসে প্রমোশন হবে অথবা আমার ডিমোশন হবে এটা কি আমার হাতে? না, এই যে পোস্ট আছে, হ্যাঁ, ইফ শি ইজ লেট এগেইন, সে আবার লেট করে, তার বস তাকে কি করবে, ওই পোস্ট থেকে ডিসমিস করে দিবে। তাহলে কাজটা কি রুকিয়া করে না অন্য কেউ করে? রুকিয়াকে দিয়ে অন্য কেউ করায় নেয়, এই কাজটা রুকিয়াকে দিয়ে অন্য কেউ করায় দেয়। তাহলে রুকিয়া ডিসমিস ফ্রম হার পোস্ট, সে তার পোস্ট থেকে কি করা হবে, তাকে কি করা হবে, বাতিল দেওয়া, মানে বাদ দেওয়া হবে, ঠিক আছে, তার পোস্ট থেকে বাদ দেওয়া হবে। ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার লেট করে। আচ্ছা ভাইয়া, সে অফিসে লেট করে যায়, তাকে যে বাদটা দিব, এই বাদের কাজটা কি রুকিয়া নিজে নিজে করে ফেলতেছে, নিজে নিজে করতেছে নাকি অন্য কেউ করে? বাদ দেওয়ার কাজটা অন্য কেউ করে, অন্য কেউ করে। অফিসে কে করে? বস করে, বস কাজটা করে, তাই না? বসকে এই রোকিয়া না, এই হচ্ছে সাদিয়া, আর বস হচ্ছে আমার যোগগুলো, বস হচ্ছে আমার যোগগুলো। এখন বলো, এই সাদিয়া নিজে কাজটা করে, এই কাজটা কি সাদিয়া করে? যদি সে লেট করে যায়, তার পোস্ট থেকে ডিসমিসকে নিজে হয়ে যায়, নাকি সাদিয়াকে যোগুকে যায় বলে, ওফ যোগু সরি সরি সরি, আমার আজকে আসতে লেট হয়েছে, প্লিজ আমার চাকরিটা তুমি রাখো, এটা বাদ দিও না আমাকে, আমার পোস্টটা প্লিজ, আমার এই পদটা রাখো প্লিজ যোগু প্লিজ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে যোগুকে রিকোয়েস্ট করা, বাট যোগু তখন মনে ইচ্ছা যে ওয়ার্নিং দেবে, এই কালকে থেকে 7টায়, মানে 7টা অফিসে আসবে, ঠিক আছে? তোমার সাথে সম্পর্ক ছিল আগে, হ্যাঁ, তারপর আমি ডিউতে চান্স পাওয়ার পরে আমি বস হয়ে গেছি, তুমি এখন এমপ্লয়ি। তো তুমি যদি আরেকদিন দেরি করছো, ইফ শি ইজ লেট এগেইন, তুমি আবার দেরি করছো, পোস্ট থেকে রিমুভ করাবে। তাহলে পেসিভ, তাহলে এটা কি পেসিভ। আচ্ছা, পেসিভ মানেই বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, ওকে। তাহলে এটা এমনি বাদ দিছিলাম, এটা আগেও বাদ দিছিলাম, এটা আগেও বাদ দিছিলাম, বিভার প্লাস বি3 লাগবে, ওকে। উইল তো পাইলাম, বিভার প্লাস বি3 লাগবে। বি প্লাস বি3 কই আছে এখন বলো? বি প্লাস বি3 কোথায় আছে বলো? বি প্লাস বি3 কোথায় আছে? এই যে এখানে ডিরেক্ট বি আছে, কোনো সমস্যা নাই, বি প্লাস বি3 দেওয়া, একদম ডিরেক্ট বি দেওয়া আছে এখানে, আর কোনো অন্য কিছু করে নাই। ক্লিয়ার? এই প্রথম যোগুগুলা মনে একটু খুশি হয়েছে, তাই না? মানে সবসময় তো যোগুদেরকে পচাইতাম, আজকে যোগুরাতে একদম পুরাই টাঙ্কিস করে রুজে মনে মনে লাড্ডু পড়তেছে, তাই না? যোগুগুলা মনে আজকে লাড্ডু পড়তেছে না? সাদিয়া আমার বলি দিতাম, ভাইয়া আমারে আনস ঠিক হয়, সাদিয়া বলি দিলাম ভাইয়া যোগু রিমুভ করবে না পোস্ট থেকে, না যোগু রিমুভ করবে না। তোমরা কি বন্ডামি করতে, সাদিয়ারা কি করছো, যোগুদেরকে নাকানি দুবানি চোখানি খাওয়াইছো, যোগুর আজকে অফিসের বস হয়ে গেছে। যোগুগুলা ভালো করে পড়াশোনা করো, এবার কিন্তু দেখছো তোমার ব্যাচ থেকে তোমার সাদিয়া আপু 200 কততম হয়েছে, হ্যাঁ, কিন্তু যোগু নামে তো কেউ পাইলাম না। ভালো হয়ে যাও, শেষ, তোমাদের আর পড়ানোর দরকার নেই, টপিকটা অনেক পড়ছো, এখন বুঝছো তো? আচ্ছা, এটা পারবা? দেখি তো। আচ্ছা, এটা ডিসক্রিটলি, আচ্ছা এটা পারবা কিনা দেখি তো। আসুক, দাঁড়াও 1 সেকেন্ড। এটার উত্তরটা দাও তো সবাই। এটা উত্তর দাও। ইফ দ্য প্রাইজেস ইজ ল, মানে কি, দাম যদি কম থাকে, দাম যদি কম হয়, ইফ দ্য প্রাইজেস ইজ ল, দেখো, ইফ দ্য প্রাইসেস ইজ ল, প্রাইস মানে কি, দাম যদি কম হয়, দাম যদি কম হয়, দ্য ডিমান্ড, তাহলে কি ডিমান্ড মানে কি, চাহিদা, চাহিদা বাড়ে, ঠিক আছে, আমি লিখে দিলাম বাড়ে। দাম যদি কম থাকে কোনো কিছুর, তখন চাহিদা বাড়ে, কম দামে জিনিস পাইলে আমরা একটু বেশি জিনিসটা কিনি, ওকে, এটাই বোঝাচ্ছে। এখন দেখো, ইফ দ্য প্রাইস ইজ ল দ্য ডিমান্ড, এখন ইফ এর পরে ভার্বের বি1 আছে, তাহলে ওই পাশে কি হবে বলতো? ওই পাশে কি হবে? তাহলে ইফ প্লাস ভার্বের বি1 আছে, ওই পাশে হবে কি, উইল প্লাস ভার্বের বি1। এই তো পেসিভ হলে শুধু একটা বি বার প্লাস বি3 দিতে হবে, বি বার প্লাস বি3 দিতে হবে। উইলটা দেওয়ার পরে
এই বি ওয়ানের জায়গাটাতে একটু ফাংশনালি কাজ করতে হয়, বি বার প্লাস ভিত্তি দিতে হয়। এখন ইফ দ্য প্রাইজেস ইজ ল দি ডিমান্ড, চাহিদা কি বলো, এইখানে আনসারটা কি হবে? উইল আছে, উইল প্লাস বারের বি ওয়ান আছে, আর উইল বি ইনক্রিজ আছে, এটাও বাদ এটাও বাদ, দুইটাই হবে না। এখন আনসার কোনটা হবে বলো তো? কনফিউশন। এটা অ্যাক্টিভ না প্যাসিভ তো ভাই বুঝতেছি না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ তো বুঝতেছি না। এই তো একটা বিপদে পড়ে গেল, তাই না? এই বিপদ থেকে আমি কীভাবে উদ্ধার হবো বলো বলো? খুব কঠিন না? হ্যাঁ, ইকোনমিক্স পড়াবো। বি নাম্বারটা আনসার দিচ্ছে বেশিরভাগ, দেখি তোমাদের আনসার হইলো কিনা। আনসার হইলো না। ডিমান্ড, এই বুকা, ডিমান্ড কার হাতে আছে? আমার ডিমান্ড আমার হাতে আছে। চাহিদা, আমার পানি খাওয়ার কতটুকু চাহিদা আছে, আমার কতটুকু জিনিস কেনার চাহিদা তো নিজের। চাহিদা কি অন্য কারো দ্বারা হয়? তো চাহিদা আমার ডিমান্ড তো বুকতার। তোমরা যারা ইকোনমিক্স পড়ো, ডিমান্ড কি? বুকতার। চাহিদা কি? চাহিদা হচ্ছে বুকতার, তাই না? চাহিদা হচ্ছে বুকতার। চাহিদা মানে কার? ডিমান্ড, চাওয়া পাওয়াটা তো আমার কাছে, তাহলে চাওয়া পাওয়া তো আমার কাছে, এটা তো পেসিভ না। তোমরা এটাকে পেসিভ কেন ভাবলা বলো তো? এটা কি পেসিভ কেন? ছেঁকা আরেকটা খাইছো না? ছেঁকা আরেকটা খাইছো না? আরেকটা ছেঁকা খাইছো, তাই না? এরকম ছেঁকা খাইও না, বুঝছো? থাকুক, আর বেশি পড়ার দরকার নেই। তোমরা জাস্ট খালি স্ট্রাকচারগুলো পারো তো, এখন জাস্ট একটু আলাদা করে দেখাইলাম, স্ট্রাকচারগুলো পারলেই হইলো। এখন আসো, তোমাদের এগুলো ইয়া করতে হবে। ল্যাপটপ কি হ্যাং করলো? ওমা, এইটা হ্যাং করলে আমি তোমাদের পড়াবো কিভাবে? ল্যাপটপ তো হ্যাং করছে, দাঁড়াও। এখন কি করা যাইব? একটু দাঁড়াও, তোমাদেরকে একটু ছোটোখাটো পড়া আছে, পড়ায় দিতে হবে, নাহলে ছাড়া যাবে না। আজকে তো অন্য কোনো ক্লাস নাই, তোমার চাপ দিচ্ছি, বলছি বিছানায় শুয়ে থাকো, শুয়ে পড়ো। ক্লাসটা আমি আগে শেষ করতে, আমি নিজেও বাঁচতাম। বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হইব না বলো? তবে 4টার মধ্যে ক্লাস শেষ হবে, এটা আমি শিওর। 1.5 ঘন্টা তো পড়তেই হয়। আচ্ছা, তোমাদের পিপিটি না পড়ায় পিডিএফ থেকে পড়ায় দিই, তাড়াতাড়ি হবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে অবশ্য। পৃথিবীতে সবসময় বিকল্প থাকে। দেখো, এখন তোমাদের কিছু প্রবাদ বাক্য আসে, তোমাদের কিছু কি আসে?
প্রভাব আসে, প্রভাব আসে, কি আসে? প্রভাব আসে। এখন প্রভাবগুলোর জন্য 1 নাম্বার, তাই না? প্রভাবগুলোর জন্য 1 নাম্বার, এটা ডিরেক্ট কমন পড়বে এবং হুবাহু মুখস্থ করতে হবে। দেখো এই প্রভাবগুলো পরীক্ষায় যেভাবে আসে সেটা হচ্ছে, দেখো দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এভাবে থাকবে। তারপরে তোমাকে এই প্রভাবটা লিখতে হবে, কোন প্রভাবটা লিখবা এরপরের লাইনটা দিয়ে তোমাকে বুঝাই দিবে, ঠিক আছে? তারপর দেখো ইট ইজ সেইড দ্যাট, তারপর তোমাকে একটা প্রভাব দিবে, দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, তারপর ইট গোজ উইথাউট সেইং দ্যাট, এভাবে তোমাকে লাইন দিয়ে প্রভাবগুলো দিবে, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রভাব। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো কিছু প্রভাব তোমাকে দেওয়া হলো। মানুষ মাত্রই ভুল, টু এয়ার ইজ হিউম্যান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। হ্যাঁ, এ প্রভাব গোজ দ্যাট, এভাবে দেখা থাকবে এ প্রভাব গোজ দ্যাট। তারপর তুমি লিখবা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? এখানে এসটা হবে কিনা আমি একটু পরে দেখে দিচ্ছি। দেখো টু এয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তারপরে যে মানি ইজ দ্য রুট অফ অল এভিলস, অর্থই সকল অনর্থের মূল। এখানে যতগুলো তোমাদের দেওয়া আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি মানে কি জানো? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম, ঠিক আছে? তারপরে এই যে এখানে আছে তোমার হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এগুলো বাসায় পড়বা, ঠিক আছে? এখানে কতগুলো আছে দেখো তো, ডেলিগেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রমই সৌভাগ্যের মূল। তারপর হচ্ছে এইখানে দেখো এই কয়েকটা আছে তোমাদের, তো এই হচ্ছে এখানে যেগুলো আছে 23টা, নানা মুনির নানা মত, হল মেনি ম্যান সো মেনি মাইন্ডস। তো এগুলো হচ্ছে তোমাদের এইচএসসির জন্য ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে হচ্ছে এই 23টা, বা আর বাকিগুলো যেটা আছে সাম ইম্পর্টেন্ট কমন প্রভাব, এই প্রভাবগুলো যদি এখন পড়ে ফেলো এইচএসসি টু ডিইউ দুইটাই কাভার হয়ে যাবে। প্রভাব থেকে 1 নাম্বার তোমার জন্য আছে। কারণ ডাবির জন্য ভাই পরীক্ষা 15টা প্রশ্নই হয়, কারণ 1 নাম্বারের জন্য তুমি যদি না পড়ো তোমাকে দিয়ে তো এটা হবে না। আমি কখনোই বলতে চাইনি এই কথাটা যে তোমাকে দিয়ে হবে না, আমি এটা উল্টাভাবে বলতে পারছি তোমাকে দিয়ে হবে, কারণ এতগুলো প্রভাব এখন আর কারো কাছে নাই যতটুকু শক্তিশালী তুমি এখন হইছো, যতটুকু আগে থেকে শিখবা এই মুখস্থ অংশগুলো, ঠিক আছে? সাম ইম্পর্টেন্ট প্রভাব দেওয়া আছে। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস, দেখো এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এর মানে কি? দেখো আমি যদি বলি ব্যাডম্যান, এ ব্যাডম্যান যাই আছে বা ব্যাডম্যান খারাপ মানুষগুলা, কোয়ারেল ঝগড়া করে, উইথ হিজ টুলস তার আশেপাশে জিনিসগুলোর সাথে খারাপ মানুষগুলা ঝগড়া করে, মানে এটার নাম কি? নাচতে না জানলে উঠান বাঁকা। এতে মজা আর আছে, হ্যাঁ এতে আর মজা আছে। দেখো এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, নাচতে না জানলে উঠান বাঁকা, মানে মিলবেই না, কত মজার। এ বেগার ক্যান নেভার বি ব্র্যাঙ্কড আপ, মাথা নেই তার মাথা ব্যথা, যার মাথা নেই তার মাথা ব্যথা, মাথা নেই তার মাথা ব্যথা। হ্যাঁ, তারপরে দেখো এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা ডিউতে আসছে, এটা ডিউতে আগের বার আসছে। বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত, এই জিনিসগুলো হ্যাঁ এখানে যেগুলো আছে এইটা সবগুলো শিখতে হবে না, প্রতিদিন 10টা করে শিখবা। প্রতিদিন কয়টা করে শিখবা? 10টা করে শিখে শেষ করো। আমি তোমাকে একটা প্রভাবের লিস্ট দেওয়া দিছি, শেষ। তোমাদের কিন্তু এইচএসসি থেকে প্রভাব শেষ, এর বাইরে প্রভাব তোমার পড়া লাগবে না, ঠিক আছে? একদম ডিউ সহ কাভার, ওকে? এই প্রভাব থেকে কিন্তু ট্রান্সলেশন আসে, মাথায় রাখো। কাটা গায়ে নুনের ছিটা, আমরা এটা অনেকবার বলি, তাই না? প্রবাদ মানে বাগদা কি, কাটা গায়ে নুনের ছিটা, এটা আমরা অনেক বলি। এখন যদি বলো টু অ্যাড ফুয়েল টু ফায়ার, টু অ্যাড ফুয়েল টু ফায়ার, বন্ধু দেখে এখন থেকে বলবো কাটা গায়ে নুনের ছিটা না বলে বলবো টু অ্যাড ফুয়েল টু ফায়ার, টু অ্যাড ফুয়েল টু ফায়ার। এর মানে দেখছো, টু অ্যাড ফুয়েল টু ফায়ার, আগুনের মধ্যে ফুয়েল দাও। ফুয়েল দিলে কি হয়? ফুয়েল মানে জ্বালানি দিলে আরো আগুন জ্বলে না, তার মানে কি? কাটা গায়ে নুনের চিটা মানে ইট্টি মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট, কি? এইগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে, ওকে? এগুলো মুখস্থ অংশ, এগুলো পড়ানোর দরকার নাই তোমার দিয়ে। তো এই পিডিএফটা, এটা তো আর নোট করা পসিবল না, এটার জন্য কি করবো ভাইয়া? এটার জন্য ভাইয়া একটা পিডিএফ দিবে, আর ভাইয়া যখন পিডিএফটা দিবে আর স্কুল কলেজে যাই না, একটু কোচিং টোচিংয়ে তো ব্যাগটা নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই তো আবার রাস্তাঘাটে তো এই আড্ডা টাড্ডা দেই, একটু ঘুরি বন্ধুদের সাথে, ঘুরতেছি ঠিক আছে, বন্ধু ঠিক আছে দাঁড়াই কম্পিউটার দোকানে একটু যাই, গিয়ে একটা ভাব নিয়ে যাবা, যায় বলবা এটা একটা ফটোকপি করে দেন, প্রিন্ট আউট করতে গেলে কিন্তু অনেক টাকা নিব, তো ফটোকপি করে দেন, কয়টা? 2 টাকা করে পেজ, ঠিক আছে না? তো এখানে কয়টা পেজ আছে? 16টা পেজ আছে। কয়টা নিব? 32 টাকা নিব, তো 32 টাকা দিয়া প্রিন্ট আউট করে ফেলবা, ওকে? শেষ তোমাদের ক্লাস। এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আমরা।
ওকে, পিপিটি দিয়ে করি। আচ্ছা শোনো, বোর্ড কোয়েশনগুলা আমরা পিপিটি দিয়ে সলভ করব। এক সেকেন্ড, আমাদের এখন বোর্ড কোয়েশন পড়লেই শেষ, বোর্ড কোয়েশন পড়লেই শেষ, পিপিটি দিয়েই সলভ করো। আর পিপিটি পিডিএফ আমি কি বলতেছি তোমরা তো এগুলো বুঝো না, না অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না। আচ্ছা ভাই এইগুলো আবার কি বলেন একটু পরে, পিপিটি বলেন, পিডিএফ বলেন, পিপিটি পিডিএফ কি ভাই, কি এই জিনিসগুলো তো বুঝি না ভাই। পিপিটি কি, পিডিএফ কি, পিপিটি কি, পিডিএফ কি, তো কিছুই বুঝি না। চলো শেষ, ক্লাস তো শেষ, বোর্ড কোয়েশন সলভ করলেই শেষ। তোমাদের বোরিং লাগতেছে, অনেকক্ষণ ক্লাস করাইছি না? নামাজ পড়া লাগবে, নামাজের সত্যি ছুটি দেয়, নামাজ আছে। হ্যাঁ পিডিএফ নামাজ তো যাবা, আমিও তো নামাজ যাব। আজান কয়টায়? আজান পড়ার আগেই শেষ করে দিই, দাঁড়াও 4টা তো বাজতেছি মোটামুটি। এটার আনসারগুলো দিলে আমি ছুটি দিয়ে দিব, ঠিক আছে? বোর্ড কোয়েশন সলভ করতে হবে না। এখন তোমাদেরকে বলছিলাম যে কথা শুনতে হবে তো, নয়তো পরে এ প্লাস পাইবা না, পরে আবার আমার দোষে ভাই আমি তো এ প্লাস পাইলাম না। শিওর 60 বইটা যে রফিক স্যার, হ্যাঁ রফিক ভাইয়ের বইটা, তোমরা তো স্যার বলবা, ঠিক আছে? তো রফিক ভাইয়ের যে বইটা আছে, শিওর 60 যে রফিক ভাইয়ের বইটা আছে, তুমি ওই বইটাকেই নিবা, ওই বইটা তুমি কিনবা। কেনার পরে ওই বই থেকে প্রচুর পরিমাণ সকল বোর্ড কি করতে হবে? প্র্যাকটিস করতে। যদিও নিজে নিজে প্র্যাকটিস করা খুব ভালো, বাট আমি যদি 2টা করায় দিই তোমার জন্য একটু ভালো হবে। তাই আমি রুলস পড়ায় দিছি। এখন যত বেশি বোর্ড প্র্যাকটিস, এই বোর্ড প্র্যাকটিস কেন ওই বইতে বললাম, বাংলা আছে, বাংলা জানলে ইংরেজি দুনিয়ার মানে ওহি নাজিল হবে তোমার কাছে, বাংলা জানলে ইংরেজি, ঠিক আছে? ইংরেজি এইসব জিনিস তুমি লিখতে পারো, বিশ্বাস করো 10-এ 10। এই টপিকে আমি 2টা ক্লাস নিয়েছি যেন 10-এ 10 পাও, বাট বাংলা না জানলে পারবা না। দেখো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, যাতে না তুমি ট্রেন মিস করো, বাংলা বলতে পারছো না, হয়ে যাবে। তাহলে লেস্টের পরে কি হয়? ইউ হয়, সাবজেক্ট হয়, তারপরে শুড হয়, শুডের পরে কি? বার্বের বিওয়ান হয়, মিস দ্য ট্রেন, শেষ। যদি না তুমি ট্রেন মিস করো, এই কথাটা যে বাংলা বের হইছে, এই কথাটাই তো বড় জিনিস। এই বাংলার কথা শিখতে হবে ভাইয়া। কি শিখতে হবে? কথা শিখতে হবে। কথা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস, কথা শিখতে হবে। ওকে, ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, শেষ। হইতে পারে না? শেষ। ইউ শুড মিস দ্য ক্লাস বলতে পারো, বুঝছো? বাংলা পাত্র। তারপর দেখো, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এখন কোন প্রভাব বসাবো আমি জানি না, তারপরে লাইনে ইন্ডিকেট দিব। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। আচ্ছা, টাইম নিয়ে একটা প্রভাব বলতেছে, তাহলে প্রভাব পরীক্ষা আসে। দেয়ার গোস এ প্রভাব দ্যাট, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। এখানে ওয়েটস দিছিল, ওয়েটসটা কেটে দিবা, এসটা কেটে দিবা। শিওর 60 বইটা যদি এখনও না কিনে থাকো, ইংরেজিতে তো ভালো করার কোনো উপায়ই নেই আমার যেটা মনে হয়। এইচএসসি লেভেলে ইংরেজি ভালো করার জন্য শিওর 60 বইটা কিনবা, শিওর 60 বইটা কিনবা, রিটেন বাই রফিক ভাই, ঠিক আছে? বইটা কিনবা, এটা মাস্ট কিনতে হবে, এটা কিনবা। কেন কিনবা বলি জানো? একটা কারণে পছন্দ করি বইটা, সেই বইটার মধ্যে কি আছে? বাংলা আছে। যে বইয়ে বাংলা আছে ওই বই ইংরেজি তুমি এমনিই পারবা। তাহলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তারপর টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওখানে প্রভাবগুলোতে ওয়েস্ট ছিল, এসটা কিন্তু হবে না। তারপরে দেখো, এটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি কিন্তু দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম। দেখো, ইফ আছে, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ আছে এবং বি টু আছে। আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম,
আমি তাকে কল করতাম, বাংলা লেখো, আমি তাকে ফোন দিতাম, এই তো ফোন দিতাম, আমি তাকে ফোন দিতাম। তাহলে এটার ইংরেজি আমি মানে আই, ওকে। তারপর এখানে ইফের যে ইয়ারগুলো আছে, সাবজেক্টের পরে কী দিতে হয়, উড দিতে হবে, আই উড। কারণ এখানে দেখো সেকেন্ড কন্ডিশন, তাহলে ইফ প্লাস ভার্বের B2 যদি হয় সেকেন্ড কন্ডিশন, তো ওই পাশে কী হবে, উড, উড প্লাস ভার্বের এই B1 হয়। তাহলে সাবজেক্ট দিলাম, আমি তাকে কল দিতাম, তাহলে আই উড, তারপরে কি কল হার, হইবে তো, এটা ভুল হবে না এইভাবে লিখলে। আমি তাকে কল দিতাম, বাংলা জানি লেখা যায়, ঠিক আছে, আই উড কল হার, ওকে। তারপর দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো মানে কি, যদিও, যদিও বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, যখন এই দো থাকে তখন বিপরীত অর্থ বলতে হয়। যদিও বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি, বাট ইট হ্যাজ লার্জ পপুলেশন, বাট ইট হ্যাজ লার্জ পপুলেশন, এত কিছু অত বড়টাও করার দরকার নেই, বাট ইট হ্যাজ লার্জ পপুলেশন, এটা দিলেও হবে। তারপরে একটা আসো, উই আর ফ্রি নেশন নাও, উই আর ফ্রি নেশন নাও ইন 1971 দ্য ইয়ার হোয়েন, যখন, হোয়েন মানে কি বলছিলাম না, যখন, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, হোয়েন যখন আমরা কি করছিলাম, স্বাধীন হয়েছিলাম, যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তাহলে হোয়েন উই বিকাম ইন্ডিপেন্ডেন্স, হোয়েন উই বিকাম ফ্রিডম বা বলতে পারো ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখো ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো ইউ ক্যান নট তুমি পারবে না, গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাইবা না। আর আগে বলতেছে ইংলিশ কি একটা তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট গুড জব, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটা ভালো জব পাবা না, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি একটা ভালো জব পাবা না যদি না তুমি ইংলিশ না জানো। তাহলে তুমি যদি ইংলিশ না জানো, তাহলে এটার ইংরেজি কি হবে, তুমি যদি ইংলিশ না জানো, তুমি যদি ইংলিশ না জানো, তাহলে এটার কি হবে, আনসারটা বলো, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটা ভালো জব পাবা না। এখন দেখো তুমি দিতে পারো, তোমার যদি কোনো প্রপার স্কিল না থাকে এগুলো ইউজ করতে পারো, অনেক কিছু ইউজ করতে পারো, উইথাউট লার্নিং ইট, এটা শিখা ছাড়া, এটা দিলে হবে উইথাউট লার্নিং ইট, এটা ছাড়া। তারপর দেখো আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দি বক্স ওয়াজ টু হেভি ফর মি, আমার জন্য এটা বার করা খুব কঠিন। এখন টু পড়াইছিলাম না, টু, তাহলে টুর পরে দিবা হচ্ছে কি, ক্যান নট ক্যারি ইট, বক্সটা তো খুব ভালো, তাহলে তুমি কি দিবা, টু হেভি ফর মি টু ক্যারি ইট। যারা আগে ক্লাসগুলো করছো তোমরা এটা কিন্তু বুঝতে পারছো, শেষ, খুবই ইজি। তারপর দেখো আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি খুবই একটা গ্রেট ডেঞ্জারে আছি, হি কাম হিয়ার উইথ এ বিউট টু, দেখো উইথ এ বিউটির পরে কি হয়, বার প্লাস আইএনজি হয়। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি খুবই একটা বিপদের মধ্যে ছিলাম, হি কেম, সে এসেছিল, হিয়ার উইথ এ বিউট টু, কেন আসলে পরে বারবার সাথে সাহায্য করতে, সাহায্য ইংলিশ কি, হেল্প, তাহলে কি হেল্পিং মি, জাস্ট একটু দাও, সমস্যা না, হয়ে যাবে, তুমি যে হেল্পিং মি দাও, একটু দাও, হয়ে যাবে, ক্লিয়ার। পরেরটাই যাই, দেখো আই কান্ট নট রিকল হিজ নেম, তার নামটা আমি মনে করতে পারতেছি না, ইট লং সিন্স, এটা অনেক দিন আগে, লং সিন্স, তার সাথে আমার দেখা যাচ্ছে ভাইয়া সিন্স আছে, সিন্সের এই পাশে দেখো তো ভাইয়া B1 আছে, B1 থাকলে কি হয়, ওই পাশে কি হয়, B2 দিয়ে করতে হয়, তাই তো, সাবজেক্ট প্লাস B2 দিতে হয়। আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স, এটা অনেক দিন আগের কথা, আমাদের দেখা হয়েছিল, তাহলে তুমি বলতে পারো আমার সাথে দেখা হয়েছিল, আমাদের উই মেট লাস্ট, এই ম্যাটটা কি ভাইয়া, এখানে B2 করা আছে, উই মেট লাস্ট, ক্লিয়ার, উই মেট লাস্ট। আমরা হোয়েন উই মেট লাস্ট, হোয়েন দিয়ে দিও, হ্যাঁ, যখন আমরা দেখা করছিলাম, তো যখন হইলে হোয়েন উই মেট লাস্ট। তারপর দেখো টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা দাও,
তখন তুমি কি লিখবা এরপরে? ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা দাও, তুমি তোমার বেস্ট দাও। কেন বলো তো? অ্যান্ড রিওয়ার্ড, এটা অনেক বড় করে দেওয়া আছে, বড় দরকার নেই। ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা দাও। এটা তোমরা একটা সহজ করে লেখো তো, ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা দাও। আমার যদি একটা কল আসে, বুঝছো, আমি পাগল হয়ে যাই। কেন জানো? বিরক্তই। আমার ফোন হচ্ছে 5টা ফোন একই সাথে আছে, আমি 5টা ফোনে যাই, এখন 5টা ফোন এমন ভর করে। তাহলে দেখো, ডু ইউর বেস্ট, তোমার বেস্টটা দাও যতক্ষণ পর্যন্ত না তুমি সফল হইছো। এটার ইংরেজিটা তোমরা লেখো তো, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না তুমি সফল হও। এটা ইংরেজি লেখো, যতক্ষণ পর্যন্ত না তুমি সফল হও। বাংলা আছে এখন, যতক্ষণ পর্যন্ত না, এর মানে কি? অ্যাজ লং অ্যাজ, তুমি ইউজ করতে পারো না? অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত না তুমি সফল হও। অ্যাজ লং অ্যাজ ইউ সাকসিড ইন ইউর লাইফ, অ্যাজ লং অ্যাজ until you will be until you are successful হবে না। বি দিলে, বির পরে বার্বের বি1 দিতে হয়। বার্বটা হচ্ছে সাকসিড। দেখো, বার্বটা সাকসিড, এই সাকসিড মানে সফল, এই সফল, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তুমি সফল হও, এক্ষেত্রে এটা ভার্ব। আনলেস দিয়ে করো, আনটিল ইউ সাকসিড ইন লাইফ, হয়েছে, সিফাত হয়েছে। হ্যাঁ, বা তুমি অ্যাজ লং অ্যাজ সাকসেস ইন ইউর লাইফ বা ইন আওয়ার লাইফ, অ্যাজ লং অ্যাজ সাকসিড ইন আওয়ার লাইফ। হ্যাঁ, সাকসিড বানানটা ঠিকভাবে লিখবা, SUCC, সাকসেস। আনটিল ইউ উইল সাকসেস, এইটা হবে। তোমরা সবই পারো, মোটামুটি ভালো পড়াশোনা করছো। ওকে, এখন আরেকটা করি, জাস্ট দেখো। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড, আমাদের উচিত প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, এটা আমরা সবাই পারি। হ্যাঁ, প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট এ গুড জব উইথাউট লার্নিং ইট, দেওয়া তো ওইটাও হবে, উইথাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। তারপরে দেখো, করাপশন ইজ হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, এই করাপশন হচ্ছে ইজ হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে বাধা হচ্ছে দুর্নীতি। ইট ইজ হাই টাইম, এটা আমাদের, ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, এটা দিলেও হবে, বা সাবজেক্ট দিলে অন্য একটা কিছু করতে হবে। এখন সাবজেক্ট দিয়ে বানাও তো, সাবজেক্ট দিয়ে উই স্টপ ইট, হ্যাঁ, উই স্টপ ইট এটা দিলে হবে, টু স্টপ ইট এটা দিলে হবে। ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, বা উই দিলে স্টপড হবে, জাস্ট একটু, উই স্টপড ইট। টু রিমুভ, সব তো পারতেছো, সবাই তো হইতেছে, সবগুলোই হইতেছে। তাই দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আই উইশ, আমার ইচ্ছা, আই উইশের পরে কি হয়? সবসময় বিটু হয়, উইশ সবসময় আনরিয়াল ইমাজিনেশন। তা আই উইশ আই কুড ব্যাক ইন মাই চাইল্ডহুড, অথবা আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেইন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, I wish I were a child again. I could be a child again. হবে উড কুড, শুধু বিটু ব্যবহার করলে হয়ে যাবে, সাবজেক্টের পরে বিটু দিলেই হয়ে যাবে। ভাইয়া দেখো, এরকম ইংরেজি কি কেউ না পারে? আচ্ছা দাও তো, এই চাইল্ড, এগেইন, ওয়ার, টু স্টপ ইট, সব সহজ না, জাস্ট রুলসটা মাথায় থাকলে গ্রামাটিক্যাল। বাংলা লাগে, বাংলা প্রচুর বাংলা আছে, CU60 বইটা। ভাই CU60 বইটা আমি কেন সাজেস্ট করতেছি? উনি কি আমাকে এসে চিনে? উনি কি আমাকে টাকা দিচ্ছে? হয়তো বা চিনে, অনলাইনে দেখে, বাট ভালো জিনিসের কোনো বিকল্প নাই। ওই HECর জন্য, অনলি HECর জন্য এই বইটা বেস্ট, HECর জন্য বেস্ট। তোমরা এই বইটা নিবা,
এছাড়া আরও অনেক বই আছে, জানি তো। অনলাইনে তোমার অনেক মাস্টার আছে ইংরেজি পড়ায়, আমি জানি অনলাইনে অনেক আছে। এইচএসসি আর কি, একাডেমিকের কথা বলতেছে, এডমিশন না, একাডেমিতে অনেক আছে। বইগুলো মোটামুটি ভালোই, মানে কি মানে বলবো, মানে খারাপ কারণ আমি বলার কোনো ইচ্ছা হয় না, মানে মানে এটা কি, মানে এটা এটা বই হইতে পারে মানে এরকমভাবে আমি কখনো কল্পনা করিনি, এত বাজে। ঠিক আছে, তারপরে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, বাট ভাইয়া বাট যখন থাকবে তখন বিপরীত অর্থ বলতে হয়, বিপরীত অর্থ। দেখো তো মোবাইল নিয়ে এখানে কি বালা কথা কইতেছে না, যে খুব ভালো, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট ইট হ্যাজ সাম নেগেটিভ ইম্প্যাক্টস, বা তুমি অন্য কিছু দিতে পারো, ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজ বা নেগেটিভ ইম্প্যাক্ট বলতে পারো। হি ক্যান নট রান দ্য বিজনেস, হি ক্যান নট রান দ্য বিজনেস, সে একটা বিজনেস রান করতে পারে না। হি শুড, দেখো হি ক্যান নট রান দ্য বিজনেস, হি শুড ক্লোজ ইট ডাউন। তোমার উচিত তুমি যদি বিজনেস রান করতে না পারো, ক্লোজ ইট করে দাও। তারপর দেখো কনফিউজ দ্যাট, সো আই ফরগিভ হিম, হি স্টোল মাই ওয়াচ, দি পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট। দেখো দি পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট, টু মেমোরাইজ ইট, টু মেমোরাইজ ইট, টু মেমোরাইজ ইট। ঠিক আছে, তো এখানে লাস্ট এটাই শেষ, তোমাদের আর দুইটা আছে, তারপর তো বিজ্ঞাপন চলে আসে। তোমাদের একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বইলে দিও, বুঝছো? তোমরা তো এইগুলো পাচ্ছ, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বইলে দিও আমাদের এই এডমিশন কোর্সটার কথা, মেইনলি হচ্ছে ডিউ এডমিশন কোর্সটার কথা একটু বইলা দিও। বইগুলো যে লিখতেছি কত সুন্দর করে, তোমাদের যদি দেখবা যখন হাতে যাবে, ওফ গ্র্যাট ফিল হবে, তাই না? ঠিক আছে, তাহলে প্রভাবে পিডিএফটা দিয়ে দিই। আর আজকে ক্লাসে তো আর কোনো পিডিএফের প্রয়োজন নাই, তাই না? কন্ডিশন সেন্টেন্সে পিডিএফ লাগবে, ঠিক আছে, তাহলে কন্ডিশন সেন্টেন্স এই গ্রুপে এখনই পোস্ট করে দিতেছি, ক্লাস শেষে নিয়ে নিও। আর সব ক্লাস শিডিউল লিস্ট যা আছে 7 দিন পরে আসবে। আজকে কয় নাম্বার, আর 2টা ক্লাস আছে না, 2টা ক্লাস দাও, শুক্রবারে বন্ধ, শনিবার থেকে সব গুছানো হয়ে যাবে, শনিবার থেকে সব গুছানো হয়ে যাবে। ওকে, প্যারা নিও না। আর তোমাদের যে পড়াইতেছি, আমি তো ক্লাসের সংখ্যা দিছি 10টা বা 30টা, এগুলো আনলিমিটেড, তোমাদেরকে পড়াইতে থাকবো, রেগুলার ক্লাস থাকবে, পেইড বেসে রেগুলার ক্লাস থাকবে, তোমাদের ইন্টেন্স আরও বাড়বে, ক্লাস আরও বাড়বে, পাওয়ারফুল ক্লাস হবে। আমার তো ওই ম্যারাথন ক্লাস শুরু হয়নি, ম্যারাথন ক্লাস হবে, তোমাদের এইচএসসির আগে উড়াধুরা করে ফেলবো, বাট কথা শুনতে হবে। কথা কি, আজকের কথা একটাই, লাস্ট গাইডলাইন, সেটা হচ্ছে আমি লিখতেও পারবো না, আমার টায়ার্ড, বোর্ড কোয়েশন প্র্যাকটিস করো, যাও প্রত্যেকটা বোর্ড কোয়েশন প্র্যাকটিস করো, U60 বইটা এনে বাংলা শিখে ফেলো, বাংলা বাংলা পড়ো, পারা লাগবে না, সব চোখে দেখো, আর ভাইয়া যা পড়াইছি সব ঠাস করে মিলবে, জাস্ট খালি বাংলাটা জানো, এনাফ, পরীক্ষা 10-এ 10। বাংলা না জানলে পারবা না, প্র্যাকটিস না করলে পারবে না। একটা প্র্যাকটিস দিছে অনেক কঠিন করে, সমস্যা নেই, তুমি আগে বাংলা লিখে ইংরেজি সাজায় ফেলো, গ্রামাটিক্যাল স্ট্রাকচার তোমার জানা। ওকে, থ্যাংক ইউ, টাটা টাটা।